হ্যালো। শুরু হচ্ছে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের দ্বিতীয় ভাষণ বা বক্তব্য বা উপস্থাপনা। আমরা আজ ধন্য, আমরা যাকে পেয়েছি আজকে বক্তা রূপে, তিনি হলেন ডক্টর সূর্য লামা, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। স্যার, তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন মহারানী কাশেশ্বরী কলেজ থেকে এবং পরবর্তীকালে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রূপে নিযুক্ত হয়েছে। স্যারকে আমরা প্রথমে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথা অনুসারে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ডক্টর সূর্য লামা মহাশয়কে উত্তরীয়, পুষ্পস্তবক ও উপহার স্বরূপ একটি ব্যাগ দেওয়ার মাধ্যমে বরণ করে নিচ্ছেন। ছাত্রীদেরকে অনেক ধন্যবাদ। আমরা যাকে বক্তা রূপে পেয়েছি, স্যারের বিষয় তো বাংলা, তার স্পেশালাইজেশন ফিকশন, এবং তিনি যে বিষয়ের উপর অত্যন্ত ইন্টারেস্টেড বা রিসার্চ ইন্টারেস্টেড তার লিঙ্গুইস্টিক্স, টেগর এবং বিশেষভাবে উল্লেখযোগ্য বেঙ্গলি অ্যান্ড নেপালি শর্ট স্টোরি। তিনি বাংলা এবং নেপালি এই দুটো ভাষার উপর অনুবাদের বহু কাজ করেছেন। আমরা তার কাছ থেকে শুনে নেব কিভাবে বাংলা থেকে নেপালি ভাষা বা নেপালি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদের যেসব বাধা বিপত্তিগুলো আমাদের ফেস করতে হতে পারে যদি আমরা এই ধরনের কাজ করি বা আমরা সংস্কৃতি যদি এরকম কাজ করি, সেই বাধা বিপত্তি বা সেগুলোকে ওভারকাম করার কি কি পদ্ধতি তিনি আমাদের সামনে তুলে ধরবেন, আমরা শুনে নেব। ওনার বক্তব্যের বিষয় খুব ইন্টারেস্টিং, বিষয়টি অনুবাদ বিদ্যায় ভাষা বিজ্ঞানের ভূমিকা। আমি স্যারকে অনুরোধ করছি, স্যার আপনার বক্তব্য উপস্থাপন করার জন্য। নমস্কার, আমি ডক্টর সূর্য লামা, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। 3 দিন ব্যাপী যে কর্মশালা এনটিএম এবং কোচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ আয়োজন করেছেন, সেই আয়োজনে বা সেই কর্মশালায় আমাকে বক্তা রূপে অংশগ্রহণ করার জন্য যে আবেদন জানিয়েছে, তার জন্য সংস্কৃত বিভাগ এবং এনটিএমকে যথাযোগ্যভাবে সম্মান জানাই। এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সঞ্চারী রায় মুখার্জি মহাশয় আমারই সহকর্মী এবং আমাদেরই বিশ্ববিদ্যালয়ের একজন বরিষ্ঠ অধ্যাপক, এবং তার এই বিশ্ববিদ্যালয়ে আসতে পেরে আমি নিজেকে অনেকটা ধন্য বলে মনে করছি। তারপর আমাদের এই কোচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাননীয় প্রণব কুমার ভট্টাচার্য মহাশয়, দাদা, আমি তো দাদা বলি, সহকর্মী এবং দাদা, গত সপ্তাহে আমরা দুজন মিলে একটা প্রশাসনিক কাজ করেছিলাম, গভীর ওতপ্রোতযুক্ত ওনার সাথে
আজকের এই অনুষ্ঠানে আমি তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আজকে তোমাদের সামনে উপস্থিত হতে পেরেছি, তারও সেখানে অনেকটাই অবদান রয়েছে। এরপর ফিরে আসি এই বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক মণ্ডলী, মাননীয় সৌম্যজিৎ দাস মহাশয় এবং সেন মহাশয়, এবং উপস্থিত রয়েছেন মাননীয় ডক্টর অভিজিৎ মণ্ডল মহাশয়, যাদের সহযোগিতা ছাড়াও কিন্তু আমি আজকে এখানে আসতে পারতাম না। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই একজন বক্তা রূপে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সর্বোপরি আমার সামনে উপবিষ্ট স্নেহের ছাত্রছাত্রী, গবেষক সকলকে শুভেচ্ছা রইল আগামী ভবিষ্যতের জন্য। আমি বক্তব্য শুরু করার আগে মাননীয় মাথাভাঙা কলেজের অধ্যাপক গুরুচরণ দাস মহাশয় খুব সুন্দর কথা বলছিলেন। কয়েকটা কথা বলে উনি আমার কাজটা খুব সহজ করে দিয়েছেন। সেই সহজ করার কাজটাকে একটু আরো সহজ করতে আমি এখানে একটু উপনীত হলাম। কি রকম? উনি বলছেন যে সময় দিতে হবে অনুবাদ চর্চার ক্ষেত্রে, খুব ভালো ভালো কথা বলছিলেন। প্রায়োগিক যে ব্যবস্থা, মূলত অনুবাদ চর্চা করতে গেলে মাঠে নেমে ওই গ্রাউন্ড লেভেলে গিয়ে কি কাজ করতে হবে সেই কথাগুলি উনি বলছিলেন। আমি জানি না, স্যার মনে হয় সম্ভবত সংস্কৃত বিভাগেরই অধ্যাপক, আমার যেটুকু মনে হলো। তাই প্রায়োগিক দিক বা ব্যবহারিক দিকগুলো কিন্তু খুব সুন্দর উনি বলছিলেন। তার মধ্যে দুটো কথা আমার খুব ভালো লেগেছে। যে একটা কথা উনি বললেন যে সময়ের কথা, সময় দিতে হবে অনুবাদ চর্চার ক্ষেত্রে। আমি ব্যক্তিগতভাবে কি কি অনুবাদ করেছি এবং বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতির সাথে আমার কি কি কাজ আছে, আমি সেগুলো কিছুটা এখানে এনেছি, যেটা অনুবাদ চর্চা বা অনুবাদ বিদ্যার সাথে ওতপ্রোত যুক্ত। মূলত সেই জায়গাটা একটু বলতে গেলে একটু বলতে হয়, তোমরা যেমন স্যারের বক্তব্য শুনেছো, সেই বক্তব্যকেই ধরো একটা ভূমিকা। তোমরা হয়তো যারা স্কুল লেভেলে পড়াশোনা করেছো, তোমরা একটা গল্প পড়েছিলে, কারণ আমি স্কুলের মাস্টারমশাই ছিলাম দীর্ঘ 3 বছর। আমার কর্মজীবন কিন্তু 3টে জায়গায়, স্কুলে, কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে। তা স্কুলে যখন চাকরি করতাম তখন একটা নতুন সিলেবাস তৈরি হয়েছিল, ফর্মেটিভ সাবমেটিভ এক্সামিনেশন গুলো হতো, 3 মাস পর পর পরীক্ষাগুলো হতো। আমি একটা ছোট্ট কথা বলে আমি শুরু করব। তেলেনাপোতা আবিষ্কার আমার মনে হয় সবারই পড়া আছে। এবার কি রকম তেলেনাপোতা আবিষ্কার গল্প শুরু হওয়ার আগে একটা ভূমিকা আছে, তারপর কি হচ্ছে সেটা দেখা যাবে। বাংলা ভাষা সাহিত্যের ছাত্রছাত্রীরা তারা তো ভালো করেই জানে, শনি মঙ্গল, মঙ্গলই হবে বোধ হয়। হ্যাঁ, মঙ্গলই হবে বোধ হয়, কারণ শনি দ্বারা তো কাজ হতে পারে না, মঙ্গল হলেই তবে হবে সম্ভব। তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন, যোগাযোগ হলে, কেউ ফুসদানি দিলে আপনিও আশ্চর্য সরোবরের ওই আশ্চর্য মানুষগুলোকে হৃদয়বিদ্ধ পরিবারের জন্য যারা বসে আছে, আপনারা তাকে কিন্তু আবিষ্কার করতে পারেন। এটা হলো ভূমিকা। তারপরে শুরু হচ্ছে যাত্রা, যাত্রার লক্ষ্য, যাত্রায় গিয়ে কি কি কাজ করা হচ্ছে, আবার বাড়ি ফেরা। তাহলে স্যারের বক্তব্যকে আমি ভূমিকা হিসাবে দেখছি, যেখানে বলা হচ্ছে, স্যার বলছেন যে অনুবাদ শিখতে গেলে কত সময় লাগে। রবীন্দ্রনাথের, আমি যেহেতু বাংলা ভাষা সাহিত্যের ছাত্র, তাই একটু বাংলা ভাষা এবং সাহিত্যের প্রতি আমার একটা ভালোবাসা থাকবে, এবং সেটা প্রতিফলনও আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাবেন। মূল জায়গা যেখান থেকে আমি আসবো, সেখান থেকে বলবো একটু মাথাটা তখন একটু স্ট্রং করতে। এখন হালকা মেজাজে চলছে, ঠিক আছে? এবার সেটা কি রকম একটু বলি। যেমন ধরো, অনুবাদ চর্চা নিয়ে স্বয়ং রবীন্দ্রনাথেরই একটা বই আছে, অনুবাদ চর্চা, 1917 সালে প্রকাশিত রবীন্দ্রনাথের একটি বই, যেখানে তিনি বলছেন অনুবাদ শিখতে গেলে 2 বছর সময় লাগবে, এবং একটা ভাষা থেকে আর একটা ভাষায় রূপান্তরিত করা ছাড়া, বা একটা ভাষা থেকে আর একটা ভাষায় যেতে গেলে তবেই কিন্তু সেই যে প্রক্রিয়া, সেইটাকে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নাম দিচ্ছি অনুবাদ বিদ্যা বা অনুবাদ চর্চা।
কিন্তু এই যে চর্চা অনুবাদ বিদ্যার কথা আমরা পাচ্ছি, সেটার পেছনেও কিন্তু রবীন্দ্রনাথের কথা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। রবীন্দ্রনাথ যখন ব্যারিস্টারি হওয়ার জন্য ওই রকম লন্ডনে যাচ্ছেন, তখন কিন্তু তাকে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য আন্না তারখার বলে একজন মহিলা মহারাষ্ট্রের, তার কাছে কিন্তু সে কি করছে, ইংরেজি শিখছে। এবং সেই যে আন্না তারখার, তাকে কি করছেন রবীন্দ্রনাথ কবি কাহিনী বাংলায় মানে ইংরেজিতে অনুবাদ করে শোনাচ্ছেন, কারণ লন্ডনে যেতে গেলে রবীন্দ্রনাথকে কি করতে হবে, ইংরেজি শিখতে হবে। তাহলে স্বয়ং যে ব্যক্তি নিজে অনুবাদ চর্চায় যুক্ত, সেই ব্যক্তি বলছেন যে রবীন্দ্রনাথের কথা অনুসারে একটা অনুবাদ চর্চায় নিজেকে পারদর্শী করতে গেলে 2 বছর সময় কিন্তু লাগবে। এবার আমি আমার মূল জায়গায় ফিরে আসি। মূল জায়গাটা ছিল কি রকম না, আমি বলেছি আমার আলোচনার মধ্যে রয়েছে যে অনুবাদ বিদ্যা, অনুবাদ চর্চা শব্দটা এখন আর নেই, শব্দটা হয়ে গেছে অনুবাদ বিদ্যা। 1972-এর পর থেকে এটাকে ট্রান্সলেশন স্টাডিজ বলে এটাকে নামকরণ করে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। তাহলে এই যে অনুবাদ বিদ্যায় ভাষা বিজ্ঞানের ভূমিকায় যাওয়ার আগে আমি একজনের কথা বললাম, স্বয়ং রবীন্দ্রনাথ অনুবাদ বিদ্যা বা চর্চা নিয়ে কথা বলছেন। তাহলে এই অনুবাদ বিদ্যায় ভাষা বিজ্ঞানের ভূমিকায় যদি আমরা যেতে চাই, তাহলে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে, এই অনুবাদ বিদ্যা বা চর্চা ভাষা বিজ্ঞানের যে শাখায় অন্তর্ভুক্ত, তার নাম হচ্ছে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স বা ফলিত ভাষা বিজ্ঞান। জিনিসটা কি আমাদের কাছে আসবে না? তারপরে ফলিত ভাষা বিজ্ঞান। ফলিত ভাষা বিজ্ঞান খুব সহজ করে বললে কি দাঁড়ায়, মানুষ ভাষা ব্যবহারের যে সমস্ত সমস্যাগুলো আছে, একটা অনুবাদের কথা হতে পারে, ভাষাকে রূপান্তরের কথা হতে পারে, ভাষা বিভ্রান্তি হতে পারে, এই সংক্রান্ত ভাষা বিজ্ঞানের তত্ত্বগুলো যে শাখায় আলোচনা করা হয় মূলত হচ্ছে সেটাই ফলিত ভাষা বিজ্ঞান বা অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। অর্থাৎ ভাষা বিজ্ঞানের তত্ত্ব যখন আমাদের ব্যবহারিক জীবনের ক্ষেত্রে কাজে লাগবে, ব্যবহারিক জীবনে অর্থাৎ যে জীবন দৈনন্দিন জীবনের সাথে আমরা যেগুলোর সাথে যুক্ত, সেগুলোর সাথে যখন ভাষা বিজ্ঞান যুক্ত হবে, তখন তার নাম হয়ে যাবে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স বা ফলিত ভাষা বিজ্ঞান। এই ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন দিক আছে। যেমন একটা কথা বলা যেতে পারে যে ভাষা পরিকল্পনা, ভাষা নীতি নির্ধারণ, ঠিক আছে, তারপর সমাজ ভাষা বিজ্ঞান, অভিধান প্রণয়ন, এবং সব থেকে বড় কথা আর একটা স্তর যেটা আমাদের আজকে আলোচনার জায়গায় রয়েছে, তার নাম হচ্ছে এই ট্রান্সলেশন স্টাডিজ বা অনুবাদ বিদ্যা। এই অনুবাদ বিদ্যা ভাষা বিজ্ঞানের যে শাখার মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে, সেটা হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞান। আমি ধরে রাখছি যে আমার সামনে সবাই আমার ছাত্র, এইভাবেই আমি বিষয়টাকে দেখাবার চেষ্টা করছি, এবং আমার বক্তব্যের শেষে যদি বিন্দুমাত্র কিছুটা হলেও কেউ জানতে পারে যে অনুবাদ বিদ্যা চর্চাকে একটা তাত্ত্বিক জায়গা থেকে, একটা বৈজ্ঞানিক জায়গা থেকে যদি আমরা দেখতে চাই, তাহলে কি তার রূপরেখা, সেটা যদি ক্ষণিকের হলেও তৈরি করতে পারি, তাহলে আজকে আমার এখানে আসা সার্থক হবে। তাহলে আমরা এই তো বললাম, ভাষা সম্পর্কিত তত্ত্বকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করার বিদ্যাই হচ্ছে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স হয়ে গেল। কি কি রয়েছে এর মধ্যে পড়ে তার তালিকাও এখানে দেওয়া হয়েছে। তাহলে অনুবাদ বিদ্যাও ভাষা বিজ্ঞানেরই একটা শাখা হয়ে গেছে। এবার অনুবাদ বিদ্যাতে নারীবাদ ঢুকেছে, ঔপনিবেশিকতাবাদ ঢুকেছে, আরো অনেক কিছু ঢুকেছে, কিন্তু অনুবাদ বিদ্যার সাথেও ভাষা বিজ্ঞান যুক্ত, এবং ফলিত ভাষা বিজ্ঞানের যে কর্মকাণ্ড তার মধ্যে কিন্তু একটা পড়ে আমাদের এই অনুবাদ চর্চা বা অনুবাদ বিদ্যা। তারপর আমি যদি খুব গভীরে যাওয়ার চেষ্টা করি যে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স আসার আগে, ঠিক আছে, কি ছিল ওই মানে 17-18 শতকে মূলত ইউরোপে।
আজকে যে অনুবাদ বিদ্যা বা অনুবাদ চর্চা নিয়ে আমরা এখানে আলোচনা করছি, এর যে পরিসর তৈরি হয়েছিল কিন্তু ইউরোপে, সব দিক থেকে। আমরা যারা সংস্কৃতের ছাত্রছাত্রী আছি, আমি যেটুকু আমার যেটুকু জ্ঞান তাতে আমরা সবাই জানি পৃথিবীর ইতিহাসে কাব্যতত্ত্বের যে ভাবনাগুলো ওই গ্রিক, প্লেটো, অ্যারিস্টটল, যারা ওই ইউরোপের মহাদেশে অন্তর্গত ওইখান থেকে একটা তত্ত্বের জায়গাগুলো, পরিসরগুলো কিন্তু তৈরি হয়। ইউরোপ ভাষা, সাহিত্য, সংস্কৃতির দিক থেকে অনেকটা উন্নত। তার আরেকটা উদাহরণ দিই, এসপ্যারেন্টোর নাম হয়তো আমরা অনেকেই শুনেছি, যেটা হচ্ছে পৃথিবীর এক ভাষা, এবং এক ভাষা, কৃত্রিম ভাষা এসপ্যারেন্টো তৈরি হচ্ছে কোথায়? ইউরোপের বিভিন্ন ভাষাগুলোকে সংযুক্ত করেই এসপ্যারেন্টো তৈরি হয়েছে। তাহলে অনুবাদ, যে দেশের ভাষা চর্চা, ভাষা জ্ঞান এতটা উন্নত, তাহলে সেই দেশই এক ভাষা থেকে আর এক ভাষায় অনুবাদ নিয়ে ভাবতে পারে, নয়তো বা সেই মহাদেশই ভাবতে পারে। আমরা বহুভাষিক দেশ, কিন্তু সমালোচকেরা বলেছেন আমরা কিন্তু আমাদের বহুভাষী দেশ হলেও আমরা একে অপরের ভাষা নিয়ে অতটা চিন্তিত নয় যতটা ইউরোপ। তাহলে অনুবাদ বিদ্যা বা চর্চা শুরু হওয়ার আগে একটা মাধ্যম ছিল যার নাম হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। কোথায় হয়েছিল? এটা ইউরোপে, মূলত জার্মানিতে। ল্যাটিন এবং গ্রিক ভাষা শেখানোর জন্য এই যে 17-18 শতকে এই পদ্ধতি কিন্তু ব্যবহার করা হতো। এই যে পদ্ধতি, এই পদ্ধতির প্রথমে নাম ছিল ক্লাসিক্যাল মেথড। সেই ক্লাসিক্যাল মেথড কিভাবে গ্রামার ট্রান্সলেশন মেথডে তৈরি হলো, সেটাও খুব আশ্চর্যের বিষয়। মূলত অনুবাদ বিদ্যা প্রথম দিকে ওই ধর্মপ্রচার, পৃথিবীর ইতিহাসে যদি আমরা যা কিছু দেখতে চাই, অনুবাদ হয়েছে প্রথমে ধর্মীয় গ্রন্থ। সেটা তুমি বাংলা সাহিত্যের অনুবাদ সাহিত্যই দেখো, যেখানে অনুবাদ সাহিত্য বলে একটা পর্যায় আছে, যেখানে পুরোপুরি ভাবে ধর্মীয় গ্রন্থগুলোই সেখানে সব থেকে বেশি প্রাধান্য। তাহলে ধর্মীয় গ্রন্থ হতে পারে, তারপরে ভাষার বা সাহিত্যগত দিক হতে পারে, বাণিজ্য হতে পারে, ধর্ম, বাণিজ্য, কূটনীতি ইত্যাদির ক্ষেত্রে কিন্তু কি হলো, এক ভাষা থেকে আর এক ভাষার শেখার একটা স্তর তৈরি হলো। এবং এটার নাম প্রথমে ছিল ক্লাসিক্যাল মেথড, যেটা মূলত জার্মানিতে হয়েছিল। জার্মানির নাম আমি কেন করছি একটু পরে আমি আসবো। এবং এই যে ট্রান্সলেশন মেথডের কথা আমি বললাম, এবং এই যে তারা গ্রিক এবং ল্যাটিন ভাষা শেখার জন্য তার ভাষা ব্যাকরণের উপর, যে স্যার বলছিলেন যে ভাষা ব্যাকরণটাকে ভালো করে শিখতে হবে, আর এই যে গ্রামার ট্রান্সলেশন মেথড পুরোপুরি বেস ছিল গ্রামারের উপর। কিন্তু আমরা যেটুকুই একটু অনুবাদ বিদ্যা নিয়ে, আমি অনুবাদ চর্চা বলবো না, অনুবাদ বিদ্যা, কারণ এটা সর্বজন স্বীকৃত একটা শব্দ হয়ে গেছে। এই অনুবাদ বিদ্যা নিয়ে আমরা যারা একটু পড়াশোনা করি, অনুবাদ বিদ্যা কখনোই, বা অনুবাদ যে চর্চাটা, সেটা কখনোই কিন্তু শব্দ থেকে শব্দের রূপান্তর নয়, আক্ষরিক অনুবাদ নয়, বা ওই গুগল ট্রান্সলেটর নয়, যে একটা যান্ত্রিক শব্দ আমি ফেলে দিলাম এবং তার উত্তর সেই যান্ত্রিক, মানে একটা শব্দ আমি ফেলে দিলাম, হ্যাঁ, সেই সোর্স ল্যাঙ্গুয়েজ বা মূল উৎস পাঠটাকে আমি ফেলে দিলাম, আর সঙ্গে সঙ্গে সেটা ট্রান্সলেট হয়ে অন্য ভাষায়, বা যেটা আমি চাইছি অনুবাদের ভাষা যেটা চাইছি সেটা হয়ে গেল। এই যান্ত্রিকতা কিন্তু অনুবাদ বিদ্যা নয়। এবার যারা ভাবছে যে গুগল ট্রান্সলেটর আছে, এআই আছে, এগুলোতে ফেললেই তো আমাদের অনুবাদ হয়ে যাবে, কেন দরকার আমাদের অনুবাদ চর্চা বা বিদ্যা চর্চা? দুটোর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? একটা যন্ত্র ক্লাস নিচ্ছে আর একজন মাস্টারমশাই ক্লাস নিচ্ছে। একটা মানুষ, রক্ত মাংসের মানুষ, আবেগ, অনুভূতি, উত্তেজনা, তার জীবনের অনেক উত্তাল পাতাল সমস্যা সব কিছু নিয়ে সে নিজেকে তৈরি করে আসছে ছেলে মেয়েদেরকে ক্লাস নেওয়ার জন্য। তার মানে সে তার মানবিক সত্তাকে আমাদের কাছে কি করতে চাইছে? আর এক মানবিক সত্তায় রূপান্তরিত করতে চাইছে। এটা কখনোই যান্ত্রিক অনুবাদের মধ্যে থাকতে পারে না, সেটা শব্দ থেকে শব্দের রূপান্তরের মধ্যেই থাকতে পারে, যেটা ওই গুগল ট্রান্সলেটরগুলো করে। আমি সেই দিকে আসছি এবং আসবো।
আসার আগে আমি আরেকটা কথা আমরা জানতে পারলাম। কি জানতে পারলাম? বোরিং লাগছে না তো? মানে আমি যেটা বলছি বুঝতে পারছো? যদি বোরিং লাগে বলে দেবো, আমি নেমে যাবো। এই যে আমি একটু আগে বললাম যে এআই এর কথা বললাম, যেটা আমাদের কাছে খুব হাতের কাছে, এখন আমাদের ছেলে মেয়েদের কাছে খুব হাতের কাছে রয়েছে। এটাও ফলিত ভাষা বিজ্ঞানের যদি তিনটে স্তর দেখতে চায়, একটা হচ্ছে লিটারারি মেথড, একটা হচ্ছে টেকনিক্যাল মেথড বা ট্রান্সলেশন, আর একটা হচ্ছে মেশিন ট্রান্সলেশন। তাহলে ফলিত ভাষা বিজ্ঞানে আর একটা শাখা, তিনটে যে ধরন। তাহলে স্যার যেটা বলছিলেন সেটা হচ্ছে সাহিত্যগত ট্রান্সলেশন বা সাহিত্যগত অনুবাদের কথার মধ্যে পড়ছে ফলিত ভাষা বিজ্ঞানের একটা স্তর। এবং টেকনিক্যাল ট্রান্সলেশন, টেকনিক্যাল ট্রান্সলেশন এবং মেশিন ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য হচ্ছে মেশিন যেটা করবে এখনই বলছিলাম সেটা যন্ত্র নির্ভর। টেকনিক্যাল ট্রান্সলেশনে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, কিন্তু সেই অনুবাদটার কাজ কিন্তু যিনি করবেন তিনি কিন্তু হচ্ছেন একজন মানুষই। তাই টেকনিক্যাল ট্রান্সলেশন এবং মেশিন ট্রান্সলেশনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, দুটো কিন্তু এক জিনিস নয়। তাহলে ফলিত ভাষা বিজ্ঞানের একটা স্তর অনুবাদ বিদ্যা, সেই অনুবাদ বিদ্যা কিভাবে কাজ করে তার তিনটে স্তর আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাদের মূল আলোচনা ছিল যে অনুবাদ বিদ্যায় ভাষা বিজ্ঞানের ভূমিকা। খুব ইন্টারেস্টিং যে আমি জানি না এর আগের মাননীয় বক্তা যারা ছিলেন তারা এই সমস্ত বিষয়ের দিকে গেছেন কিনা, শিশুরের কথা বা হরিশের কথা বা লিরিক্যাল ব্যালেন্সের কথা বা জাননি। তাহলে আমি একটা ছোট্ট, মানে ছোট্ট নয়, আমাকে বলতেই হবে, না বললে আমরা সেই জায়গায় আসতে পারবো না, যে কবে থেকে অনুবাদ বিদ্যায় ভাষা বিজ্ঞান ঢুকলো। কারণ ভাষা বিজ্ঞান পড়ে আমরা কেউ কিন্তু বাংলা শিখিনি। ব্যাকরণ শিখে কি আমার ঠাকুরদা বা আমাদের পূর্বপুরুষরা কি বাংলা শিখেছিল? না তো, শেখেনি। বা অনুবাদ করতে গিয়ে অনুবাদ বিদ্যা পড়ে গিয়ে আগে অনুবাদ চর্চায় সবাই হাত দিয়েছিল? তা তো নয়। অনুবাদ চর্চা এমন একটা পরিসর লাভ করেছিল যেখান থেকে তাত্ত্বিকরা মনে করলেন এটার একটা বিজ্ঞান ভিত্তিক রূপরেখা দেওয়া সম্ভব। কারণ বিজ্ঞান ভিত্তিক রূপরেখার মাধ্যমে কোনো একটা বিষয়কে জাস্টিফাই করা যায়। আমরা যদি একটা শোরুমে যাই, ঠিক আছে, আমার শরীরের যে মানে কি বলবো আমাদের সাইজ সেই অনুযায়ী এম, এল, এক্সএল, এক্সএক্স আমরা পাচ্ছি না, গিয়ে একটা ধাঁচেই গিয়ে সব পেয়ে যাচ্ছি। আমার এম হয় এম কত সেন্টিমিটার সেটা দেখতে চাইছি না। কতটা সহজ হয়ে যাচ্ছে, কতটা তরল হয়ে যাচ্ছে বিষয়গুলো। তাই তাত্ত্বিকরা কি করলেন, অনুবাদ চর্চা এমন একটা পরিসর লাভ করলো যে সেটাকে একটা তাত্ত্বিক রূপ, তার একটা বৈজ্ঞানিক রূপরেখা তৈরি করার একটা অবকাশ তারা সময় পেলেন এবং সেটা তৈরি করতে লাগলেন। এই ইতিহাসটাকেও আমি একটু খুব সরল করেছি, প্রাঞ্জল করেছি, যাতে আমাদের ছাত্রছাত্রীরা বা যারা এই সংক্রান্ত বিষয়ে আমরা এই যে কর্মশালায় যুক্ত হয়েছি, যেটার উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই, যে আমরা এই কর্মশালার মাধ্যমে সত্যি কি এই বিদ্যার সাথে বা এই বিদ্যা চর্চার সাথে কতটা যুক্ত হতে পারলাম, কতটা নিতে পারলাম। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি ইতিহাসটাকে দেখি, তাহলে প্রথম পৃথিবীর ইতিহাসে আমি বলেছিলাম যে অনুবাদ বিদ্যা বা অনুবাদ এর যে চর্চা, মূলত বিদ্যা নয়, প্রথমে অনুবাদ চর্চা প্রথম শুরু হয়েছিল বাইবেলকে কেন্দ্র করে। এবং প্রথম যিনি অনুবাদ তাত্ত্বিক তার নাম দেখো স্ক্রিনে দেওয়া আছে, সিসেরো এবং হোরেস, খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর কথা। এবং এই যে অনুবাদ চর্চা শুরু হচ্ছে বা অনুবাদ তত্ত্বের যে ভাবনাগুলো শুরু হচ্ছে, তখন কিন্তু দুটো ভাবনা এসেছিল, ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন, সেন্স ফর সেন্স ট্রান্সলেশন।
আক্ষরিক অনুবাদকে আমরা ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন বলতে পারি, আর সেন্স ফর সেন্স ট্রান্সলেশনকে কেউ বলেছে অর্থভিত্তিক, কেউ বলেছে ভাব কেন্দ্রিক। ঠিক আছে, তবে আমরা একটুকু বুঝে গেছি যে অনুবাদ বিদ্যা কখনোই শব্দ থেকে শব্দে রূপান্তর নয়, আক্ষরিক ভাষা থেকে আরেক ভাষার সোর্স ল্যাঙ্গুয়েজ থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজে যাওয়ার মানে উদ্দেশ্য নয়। ঠিক আছে, এরপর কি বলছেন শিশুরা? সেই খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে দেখো, প্রথম কথা বলছে শব্দে শব্দে অনুবাদ করাকে আমি প্রয়োজন মনে করিনি। খ্রিস্টপূর্বের কথা, যেখানে এআই বা গুগল ট্রান্সলেটর কি করছে, সেখানে কি করছে মূলত যে শব্দটাকে আমি দিচ্ছি সেই শব্দটাকে একটা যান্ত্রিক রূপান্তর সে করে দিচ্ছে। ঠিক আছে, যেমন তারপরে যদি আমি দেখি সেন্ট জেরম, চতুর্থ শতাব্দীর আরেকজন তাত্ত্বিক। ঠিক আছে, তিনি যে বাইবেলের অনুবাদ করেছিলেন তার নাম হচ্ছে স্পিটুয়াজিন্ট বাইবেল, খুব নামকরা একজন তাত্ত্বিক। তিনিও কি বলছেন, শব্দে শব্দে নয় বরং অর্থ অনুযায়ী অনুবাদ করি। তাহলে সেই খ্রিস্টপূর্ব সময় থেকে আমাদের যে অনুবাদ চর্চা, শব্দ আছে, বাক্য আছে, স্তবক আছে, হুবহু ওটাকে সংস্কৃত থেকে বাংলায় বা বাংলা থেকে নেপালি, বাংলা থেকে ইংরেজি, এইটাকে কিন্তু ওই অনুবাদ হিসাবে তারা কিন্তু দেখছেন না। ঠিক আছে, গুরুত্বটা পাচ্ছে সেন্স ফর সেন্স ট্রান্সলেশন বা ভাবানুবাদ বা অর্থভিত্তিক অনুবাদ। ঠিক আছে, আমি আরেকজন কবির কথা বলি, যেমন জন ড্রাইডেন। জন ড্রাইডেন কেন বলছি, আমি যাদের কথা এখানে বলছি বেশিরভাগ হচ্ছে ইউরোপ থেকে। কারণ আমি বলেছি যে পৃথিবীর যদি একটাই ভাষা হয় এবং সেই ভাষার নামকরণ প্রায় 1882 সালে, ঠিক আছে, জার্মান একজন চিকিৎসকবিদ, ঠিক আছে, ওই এসপ্যারেন্তো তৈরি করেছিলেন। বিংশ শতাব্দীতে এসপ্যারেন্তোর একটা প্রচার প্রসার সব থেকে বেশি শুরু হয়েছে। তাহলে সবটাই কিন্তু ইউরোপ। এই যে আমরা ইংরেজি সাহিত্যের একজন অন্যতম কবি জন ড্রাইডেনের নাম আমরা প্রত্যেকে জানি। তাকে মানে পোয়েট লরিয়েট বলা হয়। কেন পোয়েট লরিয়েট বলা হয়? কারণ তিনিই প্রথম ইংল্যান্ডের এমন একজন কবি, নাট্যকার, যিনি সরকার দ্বারা স্বীকৃতি লাভ করেছেন 1668 সালে। সরকার দ্বারা অনুমোদিত প্রথম যদি কোনো কবি ইংল্যান্ডের হয়ে থাকেন, পরবর্তীকালে ওয়ার্ডসওয়ার্থও হয়েছে। ঠিক আছে, এবং 1668 সালে এই ব্যক্তিত্ব বলা যেতে পারে তিনি রাজ দরবারের কবি হিসাবে স্বীকৃতি লাভ করেছিলেন। এবং চার্লস, দ্বিতীয় চার্লস তখন রাজা ছিলেন। তাহলে আমি কি বলতে যাচ্ছি এখানে, মূলত এই জায়গায় এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে তিনি যে তিনটে স্তর মানে আধুনিক অনুবাদ বিদ্যা চর্চায় বা অনুবাদ বিদ্যায় যিনি সব থেকে প্রতিকৃত অন্যতম, তিনি কিন্তু এই কবি জন ড্রাইডেন। এটা যেন আমাদের মাথায় রাখা দরকার। তাত্ত্বিকগত যে আলোচনা, সেখানে প্রথম যুগান্তকারী কথা বলছেন কবি জন ড্রাইডেন। কোথায় বলছেন? প্রেফেস টু ওভিডস এপিসেলস। হ্যাঁ, প্রেফেস টু ওভিডস এপিসেলস পত্রাবলীর ভূমিকায় তিনি প্রথম এই তিনটে তত্ত্বের কথা বলছেন: মেটাফেস, প্যারাফেস, ফেস, ইমিটেশন। এই যে প্যারাফেজের কথা বলছেন, এটাই হচ্ছে ভাবানুবাদ। ঠিক আছে, এই কথাটা আমাদের মাথায় রাখা দরকার যে সৃষ্টির উষালগ্ন থেকে অনুবাদ যবে থেকে শুরু হয়েছে, কেউই কিন্তু ওই গুগল ট্রান্সলেটরের মতো আমি যেটা দিলাম সেটাকেই হুবহু অনুবাদ করছে না। তারা প্রত্যেকেই অনুবাদ বিদ্যা যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই কিন্তু আবেগ, অনুভূতি, ভাবকে তারা কিন্তু গুরুত্ব দিচ্ছে, অনুবাদকে যান্ত্রিকতা থেকে মানবিকতায় রূপান্তরিত করছে। এবং এই কবি জন ড্রাইডেন প্রথম কথা বলছেন প্যারাফেজের কথা।
এবং কোথায় বলছেন সেটাও আমি বললাম। এবং তারপর গেটের কথা আমরা জানতে পারি, গেটেও ওই একই রকম কথা বলছেন, যেখানে 3টি স্তরের কথা বলছেন। আমি একটা কথা বলতে চাইছি যে 3য় স্তরে তিনি বলছেন উচ্চ পাঠ, মানে যে বইটাকে আমি টার্গেট করছি অনুবাদে রূপান্তরিত করব, সেটার নাম হচ্ছে উচ্চ পাঠ। আর অনুদিত পাঠ, যে ভাষায় আমি রূপান্তরিত করলাম সেই ভাষাটাকে আমরা অনুদিত পাঠ হিসাবে গ্রহণ করতে পারি। তাহলে অনুদিত পাঠে কবির সক্রিয়তা বা লেখকের সক্রিয়তা কিন্তু সেখানে মূলত থাকবে। তাহলে এটা কোথায় পাচ্ছি? প্রায় অষ্টাদশ শতাব্দীতে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। আর ঊনবিংশ শতাব্দী আমরা প্রত্যেকেই জানি ফরাসি বিপ্লব। ঊনবিংশ শতাব্দীর শুরুতেই আসতে চলেছে ফরাসি বিপ্লব। আমরা পেয়েছি রোমান্টিক কাব্য আন্দোলন। ইংল্যান্ডের লেক স্কুলের কবি ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ দুজনে মিলে 1798 সালে লিরিক্যাল ব্যালেডস প্রকাশ করছেন। তার আগে ছিল ক্লাসিসিজমের যুগ, কিন্তু রোমান্টিসিজম মানেই হচ্ছে কবি আত্মার মুক্তি, যেখানে একজন লেখক স্রষ্টা তার স্বাধীনভাবে নিজের কথা বলবে। কি সুন্দর একটা ধারাবাহিকতা আছে। এবং এরপর থেকে অনুবাদ চর্চায় প্রথম দেখা গেল যে ভাবানুবাদ নয়, এবার সময় এলো যিনি অনুবাদ করছেন তিনি ওই সোর্স ল্যাঙ্গুয়েজকে পুরোপুরি নিজের সক্রিয়তায়, নিজের মনে জারিত করে এক নতুন ভাবনায় সেটাকে প্রকাশিত করবে। করলো কে? ফরাসি বিপ্লবের কথা বলছি, ওই 1798 ঠিক 10-11 বছর আগেই ফরাসি বিপ্লব আমাদেরকে কি শিক্ষা দিয়েছিল? না, একটা খুব সুন্দর শিক্ষা দিয়েছিল, স্বাধীনতা, সাম্য, মৈত্রীর কথা। যদি সাম্যের কথা, মৈত্রীর কথা, স্বাধীনতার কথা বলে, তাহলে সেই প্রেক্ষাপটে কোন কাব্য আন্দোলন তৈরি হতে পারে, কোন কাব্য তত্ত্ব তৈরি হতে পারে? স্বাভাবিক রোমান্টিসিজম, যেখানে দাসত্বের বন্ধন থেকে কবি আর এক আত্মায় নিজেকে রূপান্তরিত করতে পারে, যেখানে কবির সক্রিয়তা সব থেকে বেশি প্রকাশিত হতে পারে। তাহলে ঊনবিংশ শতাব্দী হচ্ছে অনুবাদকদের স্বাধীনতার জায়গা, যেখানে তারা উচ্চ পাঠকে তার নিজের মতো করে অনুদিত পাঠে রূপান্তরিত করতে পারে। অবশ্যই উচ্চ পাঠ কেন্দ্রিক ভাবনাটা কিন্তু তাদের মনের কথাও সেখানে কিন্তু গ্রথিত হতে পারে। ঠিক আছে, এরপর আমরা বইটা দেখতে পারি 1798 সালে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ, ঠিক আছে, লিরিক্যাল ব্যালেডস এর নাম, ঠিক আছে। এবং এই সময় থেকে আমরা বলতে পারি দুটো পক্ষ তৈরি হয়ে যায়। এক পক্ষ জার্মান পক্ষ, আর এক পক্ষ হচ্ছে ইংল্যান্ড পক্ষ। হ্যাঁ, এই যে ট্রান্সলেটাবিলিটি, অর্থাৎ এক পক্ষ বলছে ইংল্যান্ডের যারা মানে কবি মানুষ, তারা কিছু কবি মানুষ বলছেন না, অনুবাদ সেই রকম সক্রিয়তার লক্ষণ নয়। আবার জার্মানরা বলছে না, সক্রিয়তার লক্ষণ এর মধ্যে আছে। এবং দুটো তত্ত্ব তৈরি হচ্ছে, একটা হচ্ছে ট্রান্সলেটাবিলিটি, ঠিক আছে, আর একটা আনট্রান্সলেটাবিলিটি, মানে হচ্ছে অনুবাদ করা যায় আর অনুবাদ করা যায় না। তাহলে ঊনবিংশ শতাব্দীতে দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে রোমান্টিসিজম, ঊনবিংশ শতাব্দীতে পাচ্ছি কবির সক্রিয়তার যাত্রা এবং অনুবাদকের সক্রিয়তার জায়গা। এবং এখান থেকে শুরু হচ্ছে, যখন স্বাধীন স্বেচ্ছাচারী অনুবাদক হয়ে যাচ্ছে, তাহলে কোনটা অনুবাদ করা যায় আর কোনটা অনুবাদ করা যায় না, এই ভাবনা ঊনবিংশ শতাব্দী থেকে তৈরি হতে শুরু করলো। তার আগে পর্যন্ত আমরা কি দেখলাম না, ওই ট্রান্সলেশন বা অনুবাদ বিদ্যা শুধুমাত্র ভাবানুবাদ এর মধ্যেই ছিল। শব্দ থেকে শব্দের রূপান্তর, ওয়ার্ড ফর ওয়ার্ড সেন্স কোনোদিনও ছিল না, আমরা এটা দেখে নিয়েছি। অথচ আমরা কিন্তু ওয়ার্ড ফর ওয়ার্ড মানে ট্রান্সলেশনটাকেই গুরুত্ব দিচ্ছি। মাননীয় অধ্যাপক একটু আগে যে বইগুলো নিয়ে আলোচনা করছিলেন, তোমরা প্রত্যেকেই জানো, সমস্ত বইগুলোই হচ্ছে কিন্তু কোনো সাহিত্যের এক একটা পার্ট, হ্যাঁ,
একটা নাটক হতে পারে, কবিতা হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। তাহলে যখন আমরা অনুবাদ করছি তখন অনুবাদে যদি অনুবাদকের স্বাধীনতা না থাকে তাহলে অনূদিত পাঠ কি পৃথক রচনা, নাকি ওই অনূদিত পাঠ মানে উৎস পাঠেরই আর এক যমজ ভাই? তারপর আমরা যমজ ভাই হতে যাবে না, সে যে তারই মানে হুবহু রূপান্তর, সেটা তো হতে যাবে না, তার থেকেও আরো অনেক বড় কিছু। এবং এই যাত্রাটি শুরু হলো রোমান্টিসিজম যবে থেকে এসেছে। কারণ রোমান্টিসিজম নিয়ে আমাদের যেটুকু ধারণা আছে তার প্রথম কথা হচ্ছে এক বাক্যে, যেখানে কবির বা স্রষ্টার স্বাধীন চেতা বা স্বাধীন মানসিকতা যে লেখার মধ্য দিয়ে কি হবে, প্রকাশিত হবে। খুব ইন্টারেস্টিং জায়গা। এবং এই জায়গা থেকে কিন্তু আমরা দেখব অনুবাদ চর্চায় অনুবাদকদের একটা মানে কি হলো, শুরু হয়ে গেল 1900 থেকে 1930-এর মধ্যে। ওয়াল্টার বেঞ্জামিনের কথা আমরা পাচ্ছি। এই যে পরজীবনের কথা বলছেন, পরলৌকিক জীবনের কথা বলছেন, যে কবি বাস্তব জগতের মধ্যে থেকেও আধ্যাত্মিক জগতের কথা বলে, যে কবি বলে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। আমি কঠিনকে ভালোবাসলাম কিসের উপর ভিত্তি করে? রক্তের উপর নির্ভর করে। রক্তকে বাস্তব আর সত্যকে, সেই রক্তের উপরে দাঁড়িয়ে আমি এক পরম সত্যকে উপলব্ধি করতে পারলাম। তোমরা দেখো তো যে 1900 থেকে 1930-এর দিকে যবে থেকে রোমান্টিসিজম এলো, দেখো কন্টিনিউড লাইফের কথা বলছে, আর এক জীবনের কথা বলছে। অনুবাদ বিদ্যায় এখান থেকে বলা যায় বিংশ শতাব্দী থেকে শুরু হলো এর এক নতুন ভাবনা, নতুন চর্চা। তাহলে অনুবাদ বিদ্যা যদি এরকম জায়গায় পৌঁছতে পারে, তাহলে অনুদিত পাঠগুলো কি জায়গায় পৌঁছেছে সেটা ভাবো, তবেই তো এরকম একটা সূত্র তৈরি হতে পারেছে। অনুবাদ বিদ্যা তো একটা সাধারণ নিয়ম, কিন্তু সেই সাধারণ নিয়ম তৈরি হলো কিসের জন্য, তাই না? মানুষ ভুল করেছে, মানুষ লড়াই করেছে, মানুষ হিংসা করেছে, বিদ্বেষ করেছে, মানুষ একে অপরকে কেটেছে, ধর্মের নামে, ভাষার নামে কেটেছে বলেই দিনের পর দিন ওই এক একটা করে আইন আমাদের সংবিধানে যুক্ত হচ্ছে। ওই নিয়ম নেই, আমরা কি করছি, বেঁধে রয়েছি। কেন? আমাদের জন্যই আইনটা করা হয়েছে, কারণ আমরাই তার জন্য দায়ী। তাহলে এই যে নিয়মটা তৈরি হচ্ছে কিসের ভিত্তির উপরে? আমাদেরই অসভ্যতার কারণে। তাহলে অনুবাদ বিদ্যাটা তৈরি হলো কিসের উপর ভিত্তি করে? অনুবাদের কাজ হয়েছে বলে তার উপরে একটা সাধারণ সূত্র তৈরি করা হয়েছে। তাহলে কি জায়গায় পৌঁছেছে যদি আমরা এরকম একটা সরল রৈখিক চিন্তা ভাবনা করি, তাহলে এর মধ্যেও একটা ইতিহাস আছে, একটা গল্প আছে। এবং সেই গল্প ইতিহাসকে কেন্দ্র করে আমরা যদি নির্দিষ্ট পাঠের দিকে এগোতে চাই, সেখান থেকে একটা আলাদাই রস, ভাবের মূর্তি ধরিয়া রসের মানে রূপকে আমরা কিন্তু পাবো। ঠিক আছে? এই 1930-এর থেকে এজরা পাউন্ডকেও আমরা পাচ্ছি, সেই একই কথা বলছেন, যারা বাস্তব জীবনের ঊর্ধ্বে মানে ওই শব্দান্তর থেকে, ভাবানুবাদ থেকে বেরিয়ে এসে সক্রিয়তার যাত্রা বলা যেতে পারে, নিজস্ব একটা ভাবনাকে অনুদিত পাঠের মধ্য দিয়ে ব্যক্ত করা। আর মাথায় রাখতে হবে, অনুবাদ বিদ্যা বা এই ট্রান্সলেশন স্টাডিজে সব থেকে সুবর্ণ সুযোগ সময় হচ্ছে 1960 থেকে 1970-এর মধ্যে। আমার আলোচনার জায়গা এখান থেকে, মানে আমি আমার আলোচনা আসতে গিয়ে আমাকে এতগুলো কথা বলতে হলো। কেন কথা বলতে হলো আমি বলছি। আচ্ছা, ঘড়ি লাগছে তো ঠিকঠাক আছে? মানে বোঝাতে পারছি প্রেক্ষাপটের সাথে অনুবাদ বিদ্যার কোথায় যোগ আছে? কোনো মাননীয় বক্তা এটা কি এর আগে বলেছিলেন কি এই বিষয়ে কিছু বলেছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ঠিক ফিল্ডে খেলছি। হ্যাঁ, মানে আমি ঠিক জায়গায় আছি। এবার তাহলে একটা ইতিহাস আছে, একটা পরম্পরা আছে, সেই পরম্পরা থেকে একটা করে বই বেরিয়ে আসছে, এক একটা করে ভাবনা বেরিয়ে আসছে,
যার সাথে ইতিহাস, সংস্কৃতি, কালচার সবকিছু যুক্ত হয়ে রয়েছে। তাহলে আমি সব থেকে সুবর্ণ, যদি বলা হয় যে মানে অনুবাদ বিদ্যার সব থেকে আধুনিক মানুষকে, তাহলে কবি জন ড্রাইডেনের কথা আমি বললাম। আর যদি বলা হয় অনুবাদ বিদ্যার সব থেকে সুবর্ণময় সময় কোথায়, সুবর্ণ যুগ কোথায়, তাহলে কিন্তু 1960 থেকে 70। কারণ অনুবাদ বিদ্যা চর্চায় সব থেকে গুরুত্বপূর্ণ যে শব্দ, তার নাম হচ্ছে ইকুইভ্যালেন্স। ঠিক আছে, এই যে ইকুইভ্যালেন্সের নাম আমরা পাচ্ছি। কি জিনিস আমি কিছুটা হলেও যদি বোঝাতে পারি, এই শব্দগুলো সম্পর্কে, ইতিহাসগুলো সম্পর্কে যদি একটু বোঝাতে পারি, তাহলে এই তাত্ত্বিক দিকগুলোকে একটু যদি আমরা পরীক্ষা করি, দেখি, তাহলে মনে হয় আমাদের অনুবাদের জায়গাটা একটা নতুন পরিসরে পৌঁছে যাবে। ঠিক আছে, অনুবাদ বিদ্যা পড়ে কেউ অনুবাদ করেনি, কিন্তু এটাও ঠিক যে অনুবাদ বিদ্যা ওই রকম স্ট্রং জায়গায় পৌঁছেছে অনেক অনুবাদ হয়েছে দেখেই, অনেক অনুবাদ হয়েছে সেই প্রেক্ষাপটে, সেটার উপর নির্ভর করেই কিন্তু সেটা সম্ভব হয়েছে। তাহলে এই 1960 এবং 70-এর কথা আমি কেন বললাম? কারণ এই সময় এই যে ভার্নার কোলারের ইকুইভ্যালেন্সের কথা কিন্তু এখানে আসছে। ইনি একজন তাত্ত্বিক। ইকুইভ্যালেন্স মানে হচ্ছে সমতুল্যতা। কি জিনিস আমি বাংলা এবং নেপালি দিয়ে আমি পরে বোঝাবো। তাহলে 1960 এবং 70-এ একটা প্রথম ভাবনা আসছে। প্রথমে পেলাম ভাবানুবাদ, তারপরে এলো কবির সক্রিয়তার যাত্রা, রোমান্টিসিজম, তৃতীয়তে এলো আমরা দেখতে পেলাম সমতুল্যতা, ইকুইভ্যালেন্স। মানে কি জিনিস এটা, কিভাবে এটাকে আমরা ব্যবহার করব, কিভাবে আমাদের এটাকে প্রয়োগ করব, সেটা আমি আসছি। তাহলে 1960 এবং 70 মানে ট্রান্সলেশন স্টাডিজ নিয়ে যদি কেউ পড়াশোনা করে বা অনুবাদ বিদ্যা চর্চা নিয়ে যদি একটু গভীরভাবে ভাবে, তাহলে সে কিন্তু ইকুইভ্যালেন্স শব্দটার সাথে আগেরগুলোর সাথে না যুক্ত হতেও পারে, সে জানতেই পারবে সেগুলো, কিন্তু মজার কথা হচ্ছে ইকুইভ্যালেন্সের কথা কিন্তু জানতেই হবে, সমতুল্যতার কথা। এবার কিন্তু আমরা আস্তে আস্তে ওই বৈজ্ঞানিক ক্ষেত্র বা ওই বিজ্ঞানের দিকে যাচ্ছি, মানে ভাষা বিজ্ঞানের জায়গায়। আমার তো মনে হচ্ছে সময় শেষ হয়ে যাবে, কারণ আমাকে দেখাতে হবে আমি কি কি কাজ করেছি নেপালি থেকে বাংলায়, সেগুলো একটু দেখাতে হবে, না আমাকে সমস্যা হয়ে যাবে। আসলে যেদিন এখানে ক্লাস করতে এসেছি, আগের দিন রবীন্দ্রনাথের বলাকা পড়িয়ে এসেছিলাম। তোমরা পড়েছো বলাকা? কেউ পড়েছো? বাংলা ভাষা সাহিত্যের ছাত্র, ছবি পড়েছো তো? ছবি তো পড়েছো নিশ্চয়। তুমি কেবলই নহে ছবি, শুধু পথে লেখা, তাই না? পড়েছো নিশ্চয়। শাহজাহানের 6 নম্বর কবিতা পড়েছো? এই সরি, বলাকার 6 নম্বর কবিতা। বলাকা কাব্যের মূল কথাই হচ্ছে গতি, চড়াই বেতি চড়াই বেতি। ঠিক আছে, চলাটাই জীবন, চলাটাই অমৃত ফল। আমিও চলছি, একটু তাড়াতাড়ি চলতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে 1960 এবং 70 হচ্ছে অনুবাদ বিদ্যার চর্চার ক্ষেত্রে সব থেকে প্রাসঙ্গিক সময়। কেন? সেটা যাওয়ার আগে স্ক্রিনে আমি দেখাচ্ছি রোমান জ্যাকবসন, ঠিক আছে, ইউজিন নিদা বলে একজন নাম পাচ্ছে, ইউজিন নিদা এবং জেসি ক্যাটফোর্ড। এই তিনজনের নাম আমি বললাম কেন? যদি ভবিষ্যতে আমাদের কোনো ছাত্রছাত্রী অনুবাদ বিদ্যা চর্চাটাকে পিওর লিঙ্গুইস্টিক, একটা বিশুদ্ধ ভাষা বিজ্ঞানের আলোকে যদি চর্চা করতে চায়, তাহলে কিন্তু এই 3টে বই তাদেরকে দেখতেই হবে। রোমান জ্যাকবসনের কথা, অন লিঙ্গুইস্টিক্স অ্যাসপেক্টস অফ ট্রান্সলেশন টুয়ার্ডস এ সায়েন্স অফ ট্রান্সলেশন, এ লিঙ্গুইস্টিক্স থিওরি অফ ট্রান্সলেশন। ভালো করে লক্ষ্য করে দেখো, এটা অনেকটা কাছাকাছি 1960 এবং 70-এর মধ্যেই কিন্তু এটা পড়ছে। ঠিক আছে, এই 3টে বই আমাদেরকে প্রথম শেখালো অনুবাদ বিদ্যায় ভাষা বিজ্ঞান ঢুকলে কি করতে পারে। ঠিক আছে, তোমরা হয়তো যারা বাংলা ভাষা সাহিত্যের ছাত্রছাত্রী, তারা হয়তো জানো কার্ডিনাল ভাওয়েলসের কথা। ড্যানিয়েল জোন্স কার্ডিনাল ভাওয়েলস, 8টা ভাওয়েলসের কথা আমরা প্রত্যেকে জানি। আমি জানি না যে সংস্কৃতে যখন ফোনোলজি পড়ানো হয়
বা ফোনেটিক্স পড়ানো হয়, ফোনেটিক্স আছে কিনা আমি জানি না সংস্কৃতে, ঠিক আছে। প্রত্যেক ভাষার নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকবে, ভাষাতাত্ত্বিক একটা রূপরেখা থাকবে, কিন্তু বিজ্ঞানসম্মত যে বই, সেই বইটার নাম হচ্ছে ওই আমি যেটা বললাম, অ্যান আউটলাইন অফ ইংলিশ ফোনেটিক্স, ড্যানিয়েল জোন্স। তিনি প্রথম শেখালেন যে কিভাবে স্বরধ্বনি পড়তে হবে, নাহলে জানতাম না। কার্ডিনাল ভাওয়েলসের কথা আমরা হয়তো জানি, যারা বাংলা ভাষা সাহিত্যের ছাত্রছাত্রী আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে 8টা স্বরধ্বনি আছে মৌলিক, মুখ্য। তাকে কেন্দ্র করে পৃথিবীর সমস্ত ভাষার স্বরধ্বনিগুলোকে কি করা হয়? বিচার করা হয়। সমস্ত ভাষার স্বরধ্বনিকে কি করা হয়? উপলব্ধি করা হয়। আমি অত গভীরে যাই না, তাহলে এগুলো এটা মাথার উপর দিয়ে চলে যাবে, আমি আমার জায়গায় থাকি। তাহলে কি হচ্ছে? রোমান জ্যাকবসনের কথা আমরা পাচ্ছি, অন লিঙ্গুইস্টিক্স অ্যাসপেক্ট অফ ট্রান্সলেশন। এটা অনুবাদ বিদ্যার প্রথম প্রবন্ধ, যেটা অনুবাদ বিদ্যাকে আমাদের কাছে একটা বিজ্ঞানের, ভাষা বিজ্ঞানের আলোকে, ওই ফলিত ভাষা বিজ্ঞানের নিরিখে বিচার করার একটা পরিসর তৈরি করে। তাহলে এই বইটাতে আছে কি? রোমান জ্যাকবসনের নাম আমরা অনেকে জানি, ইনি একজন রাশিয়ার ভাষাতাত্ত্বিক, ঠিক আছে। এনার সব থেকে বড় অবদান হচ্ছে ডিক্সটেন্সিটি ফিচার্স, অর্থাৎ ধ্বনির স্বলক্ষণ। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি ধ্বনি, শব্দ, পদ, পদের পর হচ্ছে পদসমষ্টি, পদসমষ্টি বাক্য, বাক্য স্তবক, স্তবক ভাষা। কিন্তু সব থেকে ভাষার ছাদের নিচের গ্রাউন্ড ফ্লোরটা আমরা প্রত্যেকে ভাবি ধ্বনি, কিন্তু তা নয়। এই রোমান জ্যাকবসন হচ্ছেন রাশিয়ার সেই ভাষাতাত্ত্বিক যিনি প্রথম বলেছেন যে ধ্বনি শেষ কথা নয়, ধ্বনির শেষ কথা হচ্ছে আরো নিচে আরেকটা জিনিস আছে, তার নাম হচ্ছে ওই যে বাড়ি তৈরি করার আগে নিচে যে গর্তটা করে, সেই জিনিস, তার নাম হচ্ছে ওই ডিক্সেন্সিটি ফিচার, মানে ধ্বনির স্বলক্ষণ তত্ত্ব, ঠিক আছে। এটা তিনি 1992 সালে আবিষ্কার করেছেন, আর 1959 সালে তিনি ট্রান্সলেশন স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন। তাহলে পৃথিবীর ইতিহাসে, ভাষা বিজ্ঞানের ইতিহাসে তিনি স্বলক্ষণের কথা প্রথম বলছেন। তাহলে অনুবাদ বিদ্যায় নিশ্চয় তিনিও কিছু নতুন কথা বলবেন, এরকম একজন বিখ্যাত পণ্ডিত মানুষ, ঠিক আছে। তাহলে আমরা ছবিতে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি বলতো? অস্পষ্ট হয়তো, তাই না? কি মনে হচ্ছে ওটা? কি মনে হচ্ছে ওটা? চিজ, ঠিক আছে। এই অন লিঙ্গুইস্টিক্স অ্যাসপেক্ট অফ ট্রান্সলেশন, এই প্রবন্ধটা শুরু হচ্ছে এই চিজ দিয়ে। রাসেলের একটা উক্তি দিয়ে জ্যাকবসন শুরু করছেন তার এই ভাবনা। আমি বলছি একটুকু সময় দাও, আমি বুঝিয়ে দেবো আমি কি বলতে চাইছি। একটু কঠিন লাগছে এখন, একটু শেষ হলে গেলে বুঝে যাবে। সেটা কি বলছে? নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড চিজ আনলেস হি হ্যাজ এ নন লিঙ্গুইস্টিক অ্যাকুয়েন্টেন্স উইথ চিজ। মানে ভাষা বহির্ভূত যদি পরিচয় না থাকে, তাহলে চিজ সম্পর্কে কারো কিছু ধারণা থাকতে পারে না। অবশ্যই চিজ একটা পাশ্চাত্যের ওইখান থেকে তৈরি হওয়া একটা বিষয়, আমাদের এখানে আছে, মাখন আছে, ইত্যাদি ইত্যাদি আছে, অনেক কিছু আছে। কিন্তু এই চিজ শব্দটা সম্পর্কে বলা হচ্ছে যে ভাষা বহির্ভূত যদি কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে চিজ কি জিনিস, কিভাবে দুধকে শুকিয়ে চাপা দিয়ে এটাকে তৈরি করতে হয়, এই যদি ভাষা বহির্ভূত যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে চিজ কি জিনিস আমরা জানতে পারবো না। অর্থাৎ ইংরেজি ভাষাতে চিজ কাকে বলে, এটা জানতে গেলে আমার একটা অভিজ্ঞতা থাকতে হবে। আর রোমান জ্যাকবসন রাসেলের এই কথাকে কাউন্টার অ্যাটাক করতে গিয়ে আমাদের কাছে একটা নতুন থিওরি আনলেন, তার নাম হচ্ছে দেয়ার ইজ এ নো সিগনাটুম উইদাউট সিগনুম। সিগনাটুম আর সিগনুম, আমি এটা ব্যাখ্যা করছি কিভাবে। এই থিওরিটা কি জিনিস? তাহলে ভাষা বহির্ভূত যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে তুমি চিজ কি জিনিস জানতে পারবে না। আরে, আর জ্যাকবসন রেগে গেলেন, কারণ তিনি একজন ভাষাবিদ,
আমার ভাষাকে এত ছোট করছে। ভাষা ছাড়া কিছুই হতে পারে না পৃথিবীতে। একটা বাচ্চা তার মায়ের কাছ থেকে যে ভাষা শেখে, শেখার পর ওই অনুবাদের মাধ্যমে আরেকটা ভাষাকে ব্যবহার করার কথা সে ভাবে। তাহলে ভাষাকে বলছে ভাষা বহির্ভূত, যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু চিজ সম্পর্কে জানা যাবে না। আর জ্যাকবসন এখানেই নিচে মাঠে নামলেন। কি বললেন? তুমি স্বর্গ সম্পর্কে জানো? দেখেছো স্বর্গ? ভাষা বহির্ভূত মানে তোমার এক্সপিরিয়েন্সে আছে স্বর্গের কথা, নরকের কথা, মৃত্যুর কথা তোমার এক্সপিরিয়েন্সে আছে? নেই তো। তাহলে আমি স্বর্গ নরক সম্পর্কে জানছি কিসের মাধ্যমে? আমাকে ভাষায় ব্যাখ্যা করে দিচ্ছে যে স্বর্গতে এই জিনিস আছে, নরকে এই জিনিস আছে। কোথায় আছে? অমৃত কি জিনিস আমরা জানছি কি করে? আমরা অমৃত কে খেয়েছি? খাইনি তো। কে বলছে অমৃত কি জিনিস? ভাষায় ব্যাখ্যা করে বলছে একে অমৃত বলা যায়। তাই তিনি বললেন ভাষা বহির্ভূত অভিজ্ঞতা না থাকলেও ভাষা দিয়ে আর এক ভাষাকে জানা যায়। ভাষা দিয়ে আর এক ভাষাকে জানা যায়, আর এক ভাষাকে আর এক ভাষায় রূপান্তরিত করে অনুবাদ চর্চার সূচনা হয়। এই কারণে তিনি বললেন সিক নাম হচ্ছে ওই প্রতীক, ওই চিহ্ন, ওই ধ্বনি, ওই চিজ। আর চিজের অর্থটা হচ্ছে সিগনাটুম, অর্থাৎ অর্থ হচ্ছে সিগনাটুম, আর সিগনু হচ্ছে প্রতীক, ধ্বনি, সংকেত। কারণ ওই সংকেতকে আমরা সেই অর্থ দিয়ে বুঝি। আবার এক ভাষা থেকে আর এক ভাষায় বুঝতে গেলে আমরা ভাষার অর্থ ধরে আর এক অর্থে রূপান্তরিত হয়। এর জন্য আমার অভিজ্ঞতা না থাকলেও হবে। এই কথাটা প্রথম কে বলছেন? না, আমার কথা নয়, জ্যাকবসনের কথা। তাহলে এই কথাটা বুঝতে পারলে আমি যেটা বললাম বোঝা গেল ভগবান জ্যাকবসন কি আমার কথা বললেন, যে বাহ্যিক কোনো জ্ঞান না থাকলেও আমরা কোনো একটা শব্দ সম্পর্কে, শব্দের যে অর্থ সম্পর্কে আমরা বুঝতে পারবো এক ভাষা থেকে আর এক ভাষার যাওয়ার মধ্য দিয়ে, আর এক ভাষা থেকে আর এক ভাষায় কি যাতায়াতের মাধ্যমে। এই যে কথাটা আমরা পেলাম, এই কথাটা কি অনুবাদ বিদ্যা চর্চারই তো এক প্রকার কি সূচনা। যাও আবার চলে গেল। আমার কাছে 1:15 পর্যন্ত সময় আছে না? অনেকগুলো স্কিপ করছি, অনেক বিষয় আছে, খুব ইন্টারেস্টিং বিষয়, থিওরিগুলো, ইন্টারলিঙ্গুয়াল, ইমিটেশন। ঠিক আছে, আমি একটা নিচ্ছি। যেমন ধরো আমি বললাম ইকুইভ্যালেন্স মানে হচ্ছে সমতুল্যতা। কি হলো? চিজ আমাদের কাছে জানা নয় চিজ জিনিসটা কি। যারা ইংরেজি ভাষা কথা বলে তাদের কাছে চিজ খুব সহজ সরল, তারা জানে। যেমন নেপালিতে একটা শব্দ আছে, যেমন ধরো আমরা প্রত্যেকেই জানি ইস্কুস, নাম জানি আমরা প্রত্যেকে, না? ইস্কুস এইদিকে জানেন না, শিব মন্দির আমাদের শিলিগুড়িতে সবাই জানেন। ইস্কুস নাম জানো কি জিনিস? ওয়াজকে বলে স্কুল, আমরা ওটাকে ট্রান্সলেশন করেছি স্কুল। যেমন স্কুল, হ্যাঁ আমরা বলছি স্কুল, 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 স্কুল। স্টেশন, স্টেশন বলি, স্টেশন বলি না, স্টেশন। তাহলে আমরা মানে যথার্থ অনুবাদ কিন্তু করতে পারি না, আমরা ব্যালেন্স নিয়ে আসি। 1 মাসের মধ্যে ডিপার্টমেন্টে প্রজেক্ট জমা দিতে হবে। 1 মাস ধরে আমি এক্সকারশন নিয়ে ব্যস্ত ছিলাম, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালাম। জুলাই থেকে পরীক্ষা শুরু হবে, হ্যাঁ এখনো পর্যন্ত একটা নোট বানানো হয়নি। তখন কি করি আমরা ভারতীয়রা ওই সমতুল্যতা খুব ভালো করতে পারি, ব্যালেন্স কি করতে পারি, ব্যালেন্স খুব ভালো করতে পারি।
আচ্ছা এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা, সব সমস্যাগুলোকে এক জায়গায় নিয়ে এসে দেখার চেষ্টা করি যে এইগুলো থেকে একটা এমন সমস্যা তৈরি করা যেটাকে আমি একাই টার্গেট করতে পারবো। আমি দেখলাম যে ও সমস্যা হচ্ছে এই যে স্যার পড়া বলতে পারবো না কারণ আমি দুদিন আসিনি। সমতুল্যতা, তোমার কাছে কোনো কারণ কার্য নাই, তুমি ব্যালেন্স নিয়ে আসছো। ঠিক আছে, যেমন ধরো একটা শব্দ আছে, যেমন হচ্ছে ওই সুকুটি। সুকুটি শব্দটা জানা জানা আছে? নেপালিতে একটা শব্দ আছে সুকুটি, আমার অনুবাদ বইয়েও সেই জায়গাটা আছে। সুকুটি হচ্ছে হিমালয় অঞ্চলে যে সমস্ত ভুটিয়ারা থাকে, ভর্তিভূতীয় ভাষাগোষ্ঠীর মানুষ, তামাং, গুরুং, লেপচা, ভুটিয়া, রায়, লিম্বু, এরা এক প্রকারের খাবার বানায়। আমি এবার প্রায়োগিক দিকে আসছি। খাবার বানায়, সেই খাবারটা হচ্ছে তারা মাংস কাটে। মাংস কাটার পর কি হয়, আমরা সমস্যা রান্না করে খেয়ে নিই। মাংস নিয়ে আসার পর সমস্যা রান্না করে খেয়ে নিই, 2-3 দিন ফ্রিজে রাখি, তারপরে রাখি রান্না করে খেয়ে নিই। ওরা কি করে, ওই হিমালয়ান অঞ্চলে বলে ঠান্ডার একটা ব্যাপার থাকে, ওই মাংসগুলোকে যেখানে রান্না হয় তার উপরে একটা মাচান করা হয় এবং সেইখানে ওই মাংসগুলোকে শুকিয়ে দেওয়া হয়। শুকিয়ে দেওয়ার পর সেটা একদম কাঠের মতো শক্ত হয়। প্রথমে লাল হয়, তারপরে ব্রাউন, তারপরে 1.5 মাস পর 2 মাস পর সেটা কালো হয়ে যায়। শুকটি আমাদের একটা শব্দ আছে, খুব সুন্দর মিল আছে কিন্তু, শুকুটি। সেটা মাছের ক্ষেত্রে, ওখানে মাংসের ক্ষেত্রে। এবার ব্রাউন কালার থেকে কালো রং হয়ে যায় এবং কালো রং হয়ে যাওয়ার পর ওটাকে একটা জায়গায় স্টোর করে রাখে এবং যখন মন হয় তখন ওখান থেকে মাংসগুলো বের করে নিয়ে এসে গরম জলে ফোটায়। ফোটানোর পর সেটাকে রান্না করে তারা খায়। এটা আমাদের ধারণার বাইরে। ঠিক আছে, তাহলে আমি শুকুটিকে ট্রান্সলেশন করছি কিভাবে? শুকুটিকে ট্রান্সলেশন করছি কিভাবে? যে শুকনো মাংস। ঠিক আছে, কিন্তু ওই শুকনো মাংসের দ্বারা শুকুটির কি যথার্থ রূপান্তর হলো? এই প্রশ্নটা অনুবাদ চর্চা যারা করছেন তারা বলছেন। এই যে সমতুল্যতার জায়গায় নিয়ে আসছি, কোনো ভাষা থেকে কোনো ভাষায় রূপান্তরিত করতে গেলে একটা ভাষার কালচার আলাদা, তার ট্র্যাডিশন আলাদা, তার প্রেক্ষাপট আলাদা, তার সময় পরিসর সবকিছু আলাদা। তুমি চট করে কখনো ওই ভাষার শব্দকে নিজের ভাষায় রূপান্তরিত করতে পারবো হুবহু, এটা কখনোই সম্ভব নয়, হতে পারে না। তখন একই রকম আমরা কিন্তু করছি না, আমরা সমতুল্যতা বা ইকুইভ্যালেন্সের জায়গায় আসছি। তাহলে অনুবাদ বিদ্যা চর্চার ক্ষেত্রে সমতুল্যতাও খুব প্রাসঙ্গিক। হুবহু অনুবাদ করব বা ভাবানুবাদ করব এটা না ভেবেও আমরা কিন্তু একটা সমতুল্যতার জায়গায় পাশাপাশি একটা অনুসরণ আমরা করতে পারি। ঠিক আছে, যে কোনো ভাষার ক্ষেত্রে হতে পারে। কেউ তোমাকে গলা ধাক্কা দিয়ে বলেনি তোমাকে এটাই করতে হবে। তোমাকে কি করতে পারবে না, এরকম একটা সমতুল্যতার জায়গায় তোমাকে কি করতে হবে, আসতে হবে। তাহলে সমতুল্যতাও কিন্তু অনুবাদ চর্চার ক্ষেত্রে একটা প্রাসঙ্গিক বিষয়। এটাও তোমরা কিন্তু আজকে জানতে পারবে। তুমি নিজস্বতা দেখাতে পারো, উচ্চ পাঠকে কেন্দ্র করে তোমার লক্ষ্য পাঠ পরিবর্তিত হতে পারে, নতুন রূপে সেটা সজ্জিত হতে পারে, কিন্তু তার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যেন উচ্চ পাঠকে ভেবে পাঠক যে আনন্দ লাভ করেছিল লক্ষ্য পাঠকে পড়েও সেই রসের জায়গায়, ভাব থেকে সেই রসের জায়গায় সে যেন পৌঁছতে পারে। কারণ সাহিত্যের কাজ লৌকিক ভাবকে সেই অলৌকিক রসে পরিণত করা। ভাব আর রস কখনো এক জিনিস নয়। ভাব কবিকে উদ্বোধিত করে, স্রষ্টাকে উত্তেজনা তৈরি করে, কিন্তু সেই উত্তেজনাকে যখন সহৃদয় হৃদয় সংবাদী পাঠ করে তখনই সেটা ক্যাটারসিস হয়, ভাবমক্ষণ হয়। সেটাই আবার কখন কি হয়, রসের মূর্তি, ভাবের তুলিকা ধরি রসের মূর্তি। রবীন্দ্রনাথের কথা, ভাবের তুলিকা ধরি রসের মূর্তি। যখন আমি তুলিটা ধরছিলাম তখন ভাবটা ছিল, সেটা হতে পারে ক্রোধ, হতে পারে, ঠিক আছে, সেটা পুলক হতে পারে, হর্ষ হতে পারে। কিন্তু যখন আমি ওই মানে রূপের তুলিকা ধরে রসের মূর্তি করতে গেলাম
তখন মূর্তিটা কিন্তু রস, সেটা কিন্তু ভাব নয়। তাই ভাব আর রস এক জিনিস নয়। আমি একটা জিনিস নিয়ে আসছি, আমি ঠিক আছে মানে যেহেতু সময় শেষ, সেই কারণে হ্যাঁ ও দেড়টা বন্ধ করতে পারবো। আচ্ছা বেশ, আমি আর একটা জিনিস এখানে দেখাচ্ছি, যে যেমন হচ্ছে লিপিতত্ত্ব দিক থেকে, মানে মানে যদি বলা হয় আপনি এই তিনটে বইয়ের মধ্যে কোন বইটাকে সব থেকে বেশি গুরুত্ব দেবেন অনুবাদ বিদ্যা চর্চার ক্ষেত্রে, তাদের কাছে জেসি ক্যাটফোর্ডের বই। ঠিক আছে, তিনি হচ্ছেন এই লিঙ্গুইস্টিক থিওরি অফ ট্রান্সলেশন। ঠিক আছে, জেসি ক্যাটফোর্ডও একজন জার্মান ভাষাতত্ত্ববিদ। ঠিক আছে, তোমরা জানো কি জানি না, উইলিয়াম জোনসের নাম শুনেছো নিশ্চয়। ঠিক আছে, তার সাথে ইউরোপের যোগ আছে, আর তিনি তুলনামূলক ভাষাবিজ্ঞানের জন্মদাতা। তিনিই বললেন ইউরোপ, আর তিনিই বললেন ভারত। এশিয়াটিক সোসাইটি একটা সম্মেলন, বক্তব্য, তুলনামূলক ভাষাবিজ্ঞান। উইলিয়াম জোন্স কোথাকার, সেটাও আমাদের ভাবতে হবে। দুই, উইলিয়াম জোন্স বলার পরই তো একটা ভাবনা এলো, ইন্দো ইউরোপীয়, ইন্দো ভারতীয়, ইউরোপীয় ভারত ইউরোপ, যে কানেকশন, যোগটা তৈরি হলো কার দ্বারা? উইলিয়াম জোনসের দ্বারা। তিনিই বলা যেতে পারে সমস্ত মানুষদেরকে ভাষা বিজ্ঞানের মানে চর্চার একটা ক্ষেত্র আমাদের এই বাংলার মাটিতে দাঁড়িয়ে পড়েছে। এটাও আমাদের ভাবতে হবে। তাহলে আমি এই বইটার থেকে একটা জিনিস এখানে দেখাবার চেষ্টা করছি, এই যে জেসি ক্যাটফোর্ডের একটা কথা, তিনি বলছেন এই লিঙ্গুইস্টিক থিওরি অফ ট্রান্সলেশন বলে যে বইটি, সেখানে তিনি 8 রকম মৌলিক গঠনের কথা বলছেন। আমি একটু আগে বললাম উইলিয়াম জোনসের কথা, যে মৌলিক স্বরধ্বনি চেনার জন্য 8টা স্বরধ্বনি আছে পৃথিবীতে। মৌখিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি, মুখ্য, প্রধান, গৌণ আছে আরো। ঠিক সেই রকমই জেসি ক্যাটফোর্ড বললেন যে আমি মানে ইংরেজি ভাষাকে আমি স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখো, সিরিলিক বলে একটা লিপি, সিরিলিক বলে একটা লিপি। রুশ ভাষার লিপিকে সিরিলিক বলে লিপি বলা হয়, যেমন সংস্কৃত দেবনাগরী। ঠিক আছে, ঠিক সেই রকমই হিন্দি দেবনাগরী, নেপালি ভাষাও লেখা হয় দেবনাগরীতে। ঠিক আছে, ঠিক রুশ ভাষার লিপিকেও সিরিলিক লিপি বলা হয়। এবং ইংরেজি যে শব্দটি, ঠিক সেটাকে রুশ ভাষার লিপিতে রূপান্তরিত করা হয়েছে। অর্থাৎ লিপিগত রূপান্তরও ট্রান্সলেশন স্টাডিজের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। ধ্বনি, লিপি, যেমন আমি বলি বাংলায় এ আছে, ক্যাট, ব্যাট, ম্যাট, ইংরেজিতেও এ আছে, নেপালিতে এ নেই। আমরা অসমীয়াতে একটা ব দেখতে পাই, যে বয়ের নিচে এরকম চিহ্ন, যার উচ্চারণ হচ্ছে ও। বাংলায় ওই চিহ্ন নাই বলে আমরা লিখি হাওয়া, হয় আকার ও অন্তস্থ আকার, বা অন্তস্থ আকার, হাওয়া। মানে ওই বয়ের নিচে ওই চিহ্নটা না থাকার জন্য আমি সমতুল্যতা করছি ও এবং অন্তস্থ আকার দিয়ে। তাহলে লিপিগত যে রূপান্তর, এটা হয়। ইংরেজিতে এ আছে, বাংলায় এ আছে, নেপালিতে নেই, হিন্দিতে নেই এ। যেমন এ ক, এ ক লেখা হচ্ছে, কিন্তু আমরা কি বলছি? এক, দেখ, মেলা, বেলা, এক। তাহলে এক আমরা তো লিখি না, উচ্চারণে আছে। হিন্দিতে এবং নেপালিতে সেটা নেই, এবং তারা ওই লিপিটাকে রূপান্তর করার জন্য তাদেরকে বিস্তীর্ণ হতে হয়, তাদেরকে আরো ছড়াতে হয়। তাহলে লিপিগত রূপান্তরও আজ অনুবাদ বিদ্যার ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। ঠিক আছে, আমরা শুধুমাত্র ধ্বনিকে অনুসরণ করি না, আমরা বাক্যকে অনুসরণ করি না, আজকে লিপিকেও আমরা কি করছি? রূপান্তর করার চেষ্টা করছি। এইরকম দিক থেকে জেসি ক্যাটফোর্ড 8টি মৌলিক যে লিপি, সেই লিপির কথা বলছে। একটা হচ্ছে ভার্টিক্যাল, হরিজন্টাল, ইত্যাদি ইত্যাদি, আপার কাপ, ডাউন কাপ, লেফট কাপ, রাইট কাপ, ইত্যাদি ইত্যাদি আছে। তিনি বলছেন, দেখো তো
আমরা যখন এ লিখি তখন কি হয়, ডান দিকের তির্যক রেখা আর বাম দিকের তির্যক রেখা এবং মাঝখানে হরিজন্টাল লাইন, এই তিনটে দিয়ে তৈরি হয় এ। তাহলে এই যে জায়গাটা, যে পৃথিবীর যে কোনো ভাষার লিপিকে এই 8টি মাত্র যে চিহ্ন, এই চিহ্ন দিয়ে সেটাকে কি করা যায়, ব্যাখ্যা করা যায়। এই কথাটা কে বলছেন? জেসি ক্যাটফোর্ড। তাহলে পৃথিবীর সমস্ত ভাষাকে চিহ্নিত করার ক্ষেত্রে 8টা লিপির কথা বলছে, তার মানে অন্য ভাষাকে জানার ক্ষেত্রে সেটাই তো অনুবাদ চর্চা বা অনুবাদ বিদ্যা। তাহলে এই যে জেসি ক্যাটফোর্ডের যে কথা, যে দুটো তির্যক রেখা, একদিকে ডান দিকে বাম দিকে, মাঝখানে হরিজন্টাল লাইন দিলে এ হয়ে যাচ্ছে। তারপর দুটো হরিজন্টাল লাইন, ঠিক আছে, দুটো ভার্টিক্যাল লাইন আর মাঝখানে একটা হরিজন্টাল লাইন দিলে এইচ হয়ে যাচ্ছে। তাহলে আজকে অনুবাদ চর্চা কি করছে? তারা অনুবাদ বিদ্যাটাকে বুঝছে, বোঝার চেষ্টা করছে এবং সেটাকে কতটা গুরুত্ব সহকারে এটাকে তাত্ত্বিক রূপ দেওয়া যায়, একটা বিজ্ঞানসম্মত রূপ দেওয়া যায়, তার অন্যতম একটা মাধ্যম হচ্ছে কি না এই জায়গাটা। শেষ কথা, আমি আর বেশি কথা বলবো না, অনেক কথা আছে, যে একটি ভাষার পাঠ্যগত উপাদানকে অন্য একটি ভাষার সমতুল্য পাঠ্যগত উপাদান দ্বারা প্রতিস্থাপন করায় অনুবাদ। এটা বলছেন কে? একজন আধুনিক ভাষা বিজ্ঞানী জেসি ক্যাটফোর্ড, যিনি একজন জার্মান ভাষা বিজ্ঞানী এবং অনুবাদ বিদ্যায় ভাষা চর্চা শুরু হয়েছিল যে ব্যক্তিকে কেন্দ্র করে, প্রধান ব্যক্তিকে কেন্দ্র করে। আস্ত একটা বই আছে যার, তার নাম হচ্ছে জেসি ক্যাটফোর্ড। এবং তিনি অনুবাদ কাকে বলে ভাষা বিজ্ঞানের নিরিখে সংজ্ঞা দিচ্ছেন। একটি ভাষার, অর্থাৎ যে বইটাকে আমি অন্য বইয়ে রূপান্তরিত করব, সেটা হচ্ছে সোর্স ল্যাঙ্গুয়েজ। সেই উপাদানকে অন্য একটা ভাষায়, অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজে সমতুল্য, হুবহু নয়, যতটা পারবো সমতুল্য পাঠ্যগত উপাদান দ্বারা প্রতিস্থাপন করায় হচ্ছে অনুবাদ। ঠিক আছে? আর ভাষা বিজ্ঞানীরা অনুবাদ করা যায় না এই কথাটা বলেছেন, অনুবাদও করা যায় না এরকম কিছু কথা বলেছেন। যেমন বলছে মন্ত্র, জাদুবিদ্যা, তারা কবিতা দেখলে ভয় খায়, পরে কবিতাকে আমরা অনুবাদ করতে পারবো না। তখন তারা বলছে ক্রিয়েটিভ ট্রান্সলেশনের কথা। কবিতার মধ্যে অনেক কথা থাকে, জাদুবিদ্যার কথা অনেক থাকে, তন্ত্রমন্ত্র, এগুলোকে নাকি তারা খুব ভয় খায়। মানে আধুনিক ভাষা বিজ্ঞানীরা এগুলোকে ট্রান্সলেশন করতে খুব সমস্যায় পড়ে, কারণ প্রত্যেকটা জাদু তন্ত্র বিদ্যা তার আলাদা আলাদা সংকেত থাকে, সেই সংকেতকে সহজে কিন্তু ধরা যায় না। আপাতত, মানে আপাতত বলতে এই কারণে, কারণ এগুলো অনেক বিস্তৃত জায়গা। আমি একটা জায়গা থেকে শুরু করেছিলাম, ভাবানুবাদ থেকে শুরু করেছিলাম, হরিশ শিশুর কথা বলেছিলাম, আমি ট্রান্সলেশন, গ্রামার ট্রান্সলেশন মেথডের কথা বলেছিলাম, আমি বলেছিলাম যে শব্দান্তর নয় ভাবানুবাদ, আমি বলেছিলাম যে এই ভাবানুবাদ রোমান্টিক কাব্য আন্দোলনের ফলে কিভাবে সক্রিয়তার জায়গায় আসছে, ট্রান্সবিলিটির কথা আসছে, কিভাবে সেই সক্রিয়তার জায়গা আস্তে আস্তে সমতুল্যতার জায়গা আসছে, এবং সেই সমতুল্যতার জায়গার ঠিক পরের স্তর হচ্ছে 1960 এবং 70-এর দশক, 60-এর দশক, 70-এর দশক, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান যুক্ত হচ্ছে, এবং সেই বিজ্ঞানের নাম হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞানের জায়গা, ভাষা বিজ্ঞানের ক্ষেত্র। এবার আমি প্রায়োগিক দিকটা একটু দেখাই, আর কিছু বলার নেই আমার। প্রথমে দেখাচ্ছি আমাদের আসামে, মেঘালয়ে, অরুণাচল প্রদেশে এবং আমাদের ডুয়ার্স এবং পাহাড়ে তো বটে, পাহাড়ের আমি বলছি না, ঠিক আছে, পাহাড়, ডুয়ার্স এবং তারপর তোমার মেঘালয়, আসাম
ত্রিপুরা, এই সমস্ত জায়গায় যারা যারা নেপালি ভাষাভাষী মানুষ রয়েছেন, সেই সমস্ত বা সাহিত্যিকরা রয়েছেন, তাদের যে গল্পগুলো রয়েছেন, একটু আগে অভিজিৎ স্যার বলছিলেন না যে বাংলা এবং নেপালি ছোট গল্প, ঠিক এই কথাটাই বলতে গিয়ে আমার এই কথাটা যে এই ভারতবর্ষে যে সমস্ত নেপালিরা রয়েছেন, বিশেষ করে স্রষ্টারা রয়েছেন, তাদের যে সৃষ্টি ছোট গল্পগুলো রয়েছে, সেইগুলোকে 2026 সালে এই বইমেলাতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রতিষ্ঠান আছে, বা পশ্চিমবঙ্গের একটা প্রতিষ্ঠান আছে আইএলএসআর, কলকাতায় অবস্থিত। তারা একটা উদ্যোগ নেয় যে আমি যেহেতু এই সমস্ত বিদ্যা চর্চার সাথে যুক্ত, তারা আমার এই কাজটাকে তারা অনুবাদে সেখান থেকে প্রকাশিত হয়। বইটার নাম তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো লেখা আছে ভারতীয় আধুনিক নেপালি ছোট গল্প। ভারতীয় আধুনিক নেপালি ছোট গল্প। আধুনিক কেন? নির্দিষ্ট সময় পর্বে গল্পকে নেওয়া হয়েছে। আর দুই হচ্ছে এটা একটা নেপালি গল্প, বোঝা গেল। এবং এই গল্পটা এই 2026-এ কলকাতা বইমেলাতে আইএলএসআর, আমার ব্যক্তিগত উদ্যোগে নয়, এটা একটা আরেকটা প্রতিষ্ঠান, ভাষা চর্চার জায়গা। আমরা আইএলএসআর এর নাম এর আগে অনেকবার শুনেছি। আইএলএসআর হচ্ছে সেই প্রতিষ্ঠান যেখান থেকে আমাদের সংস্কৃত অনেক আগেই পেয়েছিল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, তাই তো? আমাদের বাংলা ভাষা যে কয়েক বছর আগে যে ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছিল, এবং সেই ধ্রুপদী ভাষার মর্যাদার পেছনে যে প্রতিষ্ঠান সব থেকে বেশি কাজ করেছিল বা যার অবদান সব থেকে বেশি, সেটা হচ্ছে আইএলএসআর। সেখান থেকে এই বইটি বের হয়, এবং সেই বইটি হচ্ছে নেপালি থেকে বাংলায় রূপান্তর। তাই নেপালি সংস্কৃতি বা নেপালি ভাষা বা নেপালি যে ভাষিক যে বৈশিষ্ট্যগুলো আছে, সবগুলোকে হুবহু রূপান্তর করা সম্ভব নয়। আমাকে রূপান্তর করতে গিয়ে ওই ইকুইভ্যালেন্সের জায়গায় আসতে হয়েছে, সমতুল্যতার জায়গায় আসতে হয়েছে। এটা আমার প্রায়োগিক দিক, ব্যবহারিক দিক। তাত্ত্বিক দিক তো আমি বললাম, এটা আমার কর্মকাণ্ড। মজার কথা, এটা একটা বই, বইটা দেখাই যাচ্ছে দেবনাগরীতে লেখা। আমি একটু আগে বলেছিলাম যে নেপালি ভাষাও দেবনাগরীতে লেখা। বইটা নিশ্চয়ই তোমরা পড়ে যারা সংস্কৃত ছাত্রছাত্রী বুঝতে পারছো। লেখা আছে টোটো ভাষাকে বর্ণনাত্মক অধ্যয়ন নয়েস প্রধান, দার্জিলিং গভর্নমেন্ট কলেজের একজন অধ্যাপক। টোটো ভাষা নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রথম গবেষণা করে টোটোদেরকে নিয়ে। ধরিনাম টোটোর কথা আমরা অনেকে জানি, পদ্মশ্রী প্রাপক, তাই তো? সেই টোটো ভাষাকে বর্ণনাত্মক অধ্যয়ন, এই বইটি নেপালি ভাষার প্রথম বই, যেটা বলা যেতে পারে উত্তরবঙ্গের যে সমস্ত ডাইলেক্ট বা বিভিন্ন যে সমস্ত ভাষাগুলো রয়েছে, সেই চর্চাগুলো করার প্রথম বই, মহেশ প্রধান। এই বইটি আমাকে আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাননীয় যে আঞ্চলিক ভাষা সংস্কৃতি চর্চা কেন্দ্রের ডিরেক্টর সুদাস লামা, উনি আমাকে দায়িত্ব দেন যে এই বইটাকে তোমাকে বাংলায় অনুবাদ করতেই হবে, কারণ নেপালি ভাষার এই বইটি হচ্ছে প্রথম বই। ঠিক আছে? এই বইটি দেখো, টোটো ভাষাকেও বর্ণনাত্মক অধ্যয়ন। মজার কথা হচ্ছে গ্রীষ্মের ছুটি আমাদের জুন মাস থেকে পড়বে, আপনাদের কবে থেকে পড়ে আমি জানি না। জুন মাস থেকে পড়বে। আমি যদি দেখাই তাহলে দেখতে পাবো প্রায়োগিক দিক বলতে গিয়ে এই দেখো পাণ্ডুলিপি, পুরো সবকিছু ডিটিপি হয়ে গেছে, সবকিছু রেডি। ঠিক আছে? কি চলছে? প্রুফ কারেকশন চলছে। এই জুন মাসে গ্রীষ্মের ছুটিতে এটা প্রুফ কারেকশন হয়ে যাবে। আশা করি জুলাইয়ের ফার্স্ট উইকে, যেহেতু আমাদের এনডিইউতে প্রেস আছে, তাই আমাদেরকে বেশি কিছু ঘাটতে হয় না। তা এটা জুন মাসে থেকে জুলাই মাসে এটা একটা মুক্তির আলো দেখবে। নেপালি ভাষায় প্রথম এরকম ভাষাতাত্ত্বিক জায়গাগুলো, মানে ভাষা বিজ্ঞানের নিরিখে একটা ভাষাকে বিচার করার প্রথম বই। এই বইটা আমাকে আঞ্চলিক ভাষা সংস্কৃতি চর্চা কেন্দ্রের ডিরেক্টর আমাকে বললেন যে সূর্য তোমাকে এটাকে অনুবাদ করতেই হবে। এবং যদি খুব ভালো করে দেখেন আপনারা, তাহলে দেখতে পাবেন ওটা পাণ্ডুলিপি রেডি।
ঠিক আছে, ওটাকে দেখে আমার প্রুফ কালেকশন চলছে, আর জুলাইয়ে এটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। আমি আরেকটা জায়গা দেখাই, একটু বলার সময় নেই। আরেকটা জায়গায় যেমন গীতাঞ্জলির নেপালি অনুবাদ প্রসঙ্গ, মানে গীতাঞ্জলি নেপালিতে অনুবাদ হয়েছে। সেই অনুবাদটা কেমন হয়েছে, কি হয়েছে, কতটা তার গুণগত মান, কি রকম ভাবে সেটা করা হয়েছে। কারণ আমরা জানি গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতাঞ্জলি রবীন্দ্রনাথের আধ্যাত্মিক পর্ব। আর এই আধ্যাত্মিক পর্বে রবীন্দ্রনাথ যাত্রা করছেন খেয়াই চড়ে, কারণ তার ঠিক আগের কাব্যটার নাম হচ্ছে খেয়া। খুব সুন্দর। তিনি কেন খেয়াই চড়ে আধ্যাত্মিক পর্ব গেলেন? কারণ আমরা যারা ভালো বাংলা ছাত্রছাত্রী জানি যে 1902 থেকে 1908-এর মধ্যে তার বাবা, তার স্ত্রী, তার মেয়ে রেণুকা, তার ছেলে সমীন্দ্র সবাই কিন্তু কি হচ্ছে, মারা যাচ্ছে। আর মারা যাচ্ছে বলে যখন মানুষ কি হয়, আত্মিক দিক থেকে দুর্বল হয়ে যায় না, ঠিক আছে, যেমন পরীক্ষার সময় পড়তে হবে, জানতে হবে, তখন আমরা কি করি, এক সপ্তাহ আগে থেকে ওই পেনগুলো কিনে নিয়ে এসে ঠাকুরথানে রেখে দিই, ঠিক আছে, তার দুদিন আগে একবার চেক করে নিই যেন জমে না যায়, ঠাকুরথানে রেখে দিই। এবং যখন পরীক্ষার হলে যায়, মাঝখানে যতগুলো ওই পাথর মূর্তি যাই দেখতে পাই, আমরা প্রণাম করতে যাই, কারণ তখন আমরা খুব দুর্বল। আর যখনই পরীক্ষা শেষ, তখন সব লেফট, ঠাকুর দেখছে, বাহ খুব সুন্দর তো। পরীক্ষা যখন চলছিল তখন প্রণাম করতে যাচ্ছিলাম, পরীক্ষা শেষ, তখন শেষ। আমি কোন কথা বলতে গিয়ে বললাম, হ্যাঁ, রবীন্দ্রনাথ তখন দুর্বল হয়ে গিয়েছিলেন। সেই কারণে 1910, 1914, 1915, 10-এ গীতাঞ্জলি, 14-তে গীতিমাল্য, 1915-তে ওই মানে গীতালি। তাহলে এই যে 3টে বই তিনি ঈশ্বর আরাধনায় নিজেকে নিমজ্জিত করলেন। কেন? তার পারিবারিক মৃত্যু, বাবা, স্ত্রী, ছেলে, মেয়ে সব মারা যাচ্ছে। আর যে মানুষটা আত্মিক দিক থেকে দুর্বল, তখন সে কার কাছে যাবে? ঈশ্বরের কাছে যাবে। এই কারণে রবীন্দ্রনাথের আধ্যাত্মিক পর্ব হচ্ছে গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি। আর যখন সবাই ঠাকুরের নাম করে না, সবাই পার পেয়ে যায়। রবীন্দ্রনাথও পার পেয়ে গেল, ঠাকুরের নাম ডাইরেক্ট করতে শুরু করলো, একদম কবিতায় নোবেল পেয়ে গেল। কারণ গীতাঞ্জলির জন্য তো তিনি নোবেল পেয়েছিলেন, ভালো করে ভাবো, তাই না? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ মাননীয় যারা বিশিষ্ট মানুষজনেরা। ও আচ্ছা, হ্যাঁ, হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে? অনেক প্রশ্ন আছে। আপনার স্লাইডে একটা অংশ ছিল না, সমতুল্যতার চারটে স্তর, এই জায়গাটা একটু বলেন, এটা শুরু করি। আচ্ছা, সমতুল্যতার যে বিভিন্ন স্তরগুলো রয়েছে, ঠিক আছে, আমরা ধ্বনিগত সমতুল্যতা আনতে পারি। মানে একটা ভাষাকে বিচার করতে গেলে আমি কি বললাম যে প্রথমে ধ্বনি, খুব সহজ করে মোটা কম স্থূলভাবে ধ্বনি, শব্দকে এখন আমরা যারা পিওর লিঙ্গুইস্টিক্সের ছাত্র তারা জানি যে শব্দকে আমরা বলি রূপমূলক, আর ধ্বনিকে ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স। তাহলে ধ্বনি, শব্দ বা রূপ, তারপরে কি হচ্ছে পদ, পদগুচ্ছ, বাক্য, বাক্যের পর স্তবক, তারপর হচ্ছে ভাষা। তাহলে একটা ভাষাকে যদি আমরা বিচার করতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু ধ্বনি থেকে শুরু করতে হবে। ধ্বনি, তার শব্দ, তার পদ, তার বাক্য বা তার পদগুচ্ছ ইত্যাদি ইত্যাদি। এবং আমি একটা কথা বললাম যে ধ্বনিরও আরো পূর্ববর্তী একটা জিনিস আছে, তার নাম হচ্ছে সংলক্ষণ তত্ত্ব। তাহলে অনুবাদ বিদ্যার চর্চার ক্ষেত্রে যদি সমতুল্যতা আনতে হয়, তাহলে আমাদেরকে ফনোলজিক্যাল সমতুল্যতা আনতে হবে, ধ্বনিগত সমতুল্যতা আনতে হবে। যেমন এই স্বরধ্বনিটার প্রকৃত উচ্চারণ নেপালিতে নেই, তখন আমাকে কি করতে হবে?
সেই সমতুল্যতা আনার জন্য আমাকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করে সেই জায়গাটা আনতে হবে। ঠিক আছে, রূপগত দিক থেকেও আমরা আনতে পারি এবং লিপিগত যে জায়গাটা সেটা তো আমরা দেখিয়েছি। তাহলে আমরা যদি সমতুল্যতা আনতে হয়, একটা ভাষা থেকে আরেকটা ভাষায় সমতুল্যতার ক্ষেত্রটি যে তৈরি করতে হয়, তাহলে ধ্বনি, রূপ, তার ফোনোলজিক্যাল, মরফোলজিক্যাল, তার সিনট্যাক্স, তার শব্দ অর্থের যে জায়গাটা, সেই অর্থের জায়গাটাকেও আমাদের আনতে হবে। তাহলে এই যে 4-5টা পরিসর রয়েছে, এই পরিসরে মিলেই হচ্ছে একটা ভাষাবিজ্ঞান শাস্ত্র। তাহলে ভাষাবিজ্ঞান যখন তার অনুবাদ বিদ্যায় কোনো কথা বলতে চাইবে, তখন তার সমতুল্যতা এই স্তরগুলোকে ভেবেই আমাদেরকে আনতে হবে। ধ্বনি, শব্দ, পদ, পদগুচ্ছ, বাক্য, এই স্তরগুলোকে ভেবে আমরা সমতুল্যতা জায়গায় আনবো। কারণ সেটা জ্যাকবসনে বলুন আর কাঠফোরি বলুন, কেউই বলছেন না যে আমরা কখনোই হুবহু ট্রান্সলেশন করতে পারি, ট্রান্সলেশনের জায়গায় পৌঁছতে পারি। ধন্যবাদ। এরপর ছোট্ট একটা হ্যাঁ, এমনি নয়। হুম হুম আচ্ছা, গীতাঞ্জলি এবং সনাতনীতে হুম। মানুষের জীবনযাত্রার কোন দিকগুলি বিশেষ করে তুলে ধরা হয়েছে? এই দুটো কাব্যের মধ্যে মূলত কি কি পার্থক্য আছে? আচ্ছা, সোনারতরী আর গীতাঞ্জলি এটা এখানকার আলোচনা বিষয় নয়। পরে কি সোনারতরী আর গীতাঞ্জলি কি অনুবাদ চর্চার সাথে যুক্ত? ভালো করে ভাবুন তো। ভালো, আপনি যদি বলতেন যে গীতাঞ্জলির ঠিক পরবর্তী কাব্য হচ্ছে বলাকা, কারণ রবীন্দ্রনাথ যখন নোবেল পেল, যে সেক্টরে নোবেল পেল, সেই সেক্টরের প্রথম বই হচ্ছে বলাকা। সোনারতরী তো তার বহু পূর্বের বই, তার তার ওই সুবর্ণ যুগের মানসী, সোনারতরী, চিত্রা, তার ঐশ্বর্য পর্বের কাব্য, তাই নয় কি? তার সাথে তো এখানে যোগ নেই। সোনারতরীর সাথে গীতাঞ্জলি, গীতিমাল্য বা এই যে অনুবাদের যে কথাটা আমি বললাম, তার সাথে তো যোগ নেই, প্রাসঙ্গিকভাবে এসেছে। বলুন তারপর নেক্সট। আমি কি ঠিক বললাম স্যার? আমি ঠিক কি বললাম? হ্যাঁ, স্যার, আমার নাম ভাস্বতী রায়, হুম। গুজরাট মহারাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের হুম। আমি একজন ছাত্রী। হুম। তো আমি প্রথমেই তুমি আপনাকে এমএ ছাত্রী? এমএ করছো? না, স্যার, আচ্ছা, পিএইচডি স্কলার। আচ্ছা। স্যার, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই হুম। যে অনুবাদ বিদ্যা সম্পর্কে আপনি এত সুন্দরভাবে অনুবাদ বিদ্যার নতুন তাত্ত্বিক দিকগুলো তুলে ধরেছেন। এই সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। হুম। তো আপনার জন্য অনেক সমৃদ্ধ হলাম, হুম। সেই কারণে ধন্যবাদ। তো এখন আসি প্রশ্নের বিষয়ে, যে বক্তব্য শুনে আমার মনে প্রচুর প্রশ্ন জেগেছে। আমরা অনুবাদ সাহিত্য যখনই শুনি, তখনই দেখি যে উৎস গ্রন্থ থেকে সেই গ্রন্থে ভাবানুবাদ করা হয়, এবং সেই যে পরে যে গ্রন্থটা পাই, লক্ষণ গ্রন্থ, যেটাকে অনুবাদ গ্রন্থই বলা হয়, মানে অনুদিত গ্রন্থ বলা হয়। এবার আপনি একটা এখানে নতুন তথ্য দিলেন যে অনুবাদ করতে গেলে শুধুমাত্র ভাবানুবাদ নয়, অনুবাদকরা তাদের নিজস্বতাও তুলে ধরতে পারেন। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে উৎস গ্রন্থ এবং লক্ষ্য গ্রন্থের মধ্যে তাহলে স্বতন্ত্রতা অবশ্যই থাকবে, যদি অনুবাদকরা তাদের নিজস্ব মত তুলে ধরতে পারে। তো সেই ক্ষেত্রে আশঙ্কা তো হতে পারে স্যার, যে উৎস গ্রন্থ থেকে যে গ্রন্থটা পেলাম সেটাকে অনুদিত গ্রন্থ না বলেও আমরা স্বতন্ত্র গ্রন্থ বলেও ধরে নিতে পারি। একটা খুব ভালো প্রশ্ন করেছো, খুব ক্রিয়েটিভ জায়গা। এইটাকে যে জায়গায় নাম দেওয়া আছে তাকে ক্রিয়েটিভ ট্রান্সলেশন। পরবর্তীকালে ক্রিয়েটিভ ট্রান্সলেশন বলে একটা শব্দ আছে। ভালো করে দেখবে, আমি বাংলা সাহিত্যের যারা ছাত্রছাত্রী যারা জানো, রামায়ণ একটি মহাকাব্য, কিন্তু ওই রামায়ণকে কেন্দ্র করে যখন মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য লিখছেন, তখন পুরো আলাদা, পুরো নিউ ক্লাসিক্যাল বলে বইটাকে বলা হচ্ছে। যে রামায়ণ আছে, কিন্তু রামায়ণকে ছাপিয়ে মেঘনাদ বধ, রামায়ণের নায়ককে রাম, আর মেঘনাদ বধ কাব্য যদি কেউ পড়ে, তাহলে রামকে শত্রু মনে হবে, রাবণকে রাজা মনে হবে। তাহলে কি আমরা মেঘনাদ বধ কাব্যকে কি আমরা গ্রহণ করিনি? বিখ্যাত বই। আমরা যদি রামায়ণ সবাই পড়েছি, রামায়ণের শ্রীরাম পাঁচালী থেকে ইত্যাদি অনেক বই আছে, মহাকাব্য রয়েছে, তাকে ট্রান্সলেশন করা হয়েছে। কিন্তু রামায়ণকে কেন্দ্র করে মাইকেল মধুসূদন দত্ত যখন মেঘনাদ বধ কাব্য লিখছেন,
তো পুরো আলাদা জিনিস। তিনি রাবণকে নায়ক করে দিচ্ছেন, এবং রাবণ যে একজন পিতা, তার সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য, তার পরিবারের জন্য সে যে কতটা কাতর, এই ভাবনাটাকে তিনি নিয়ে আসছেন। ওটাও তো অনুবাদ, কিন্তু সেটা হচ্ছে ক্রিয়েটিভ ট্রান্সলেশন। মানে উৎস পাঠকে ছাপিয়ে গিয়ে আর একটা সৃষ্টি হচ্ছে। উৎস পাঠ সার্থক, কিন্তু তার ট্রান্সলেশনও যদি সার্থক হয়, তবেই তো আমাদের যে সৃষ্টিশীল জগৎ, সেখানে তো আর একটা পালক যুক্ত হলো, তাই না? আমরা কি চাইবো? যে উৎস পাঠকে যেন অনুসরণ করে ওই যান্ত্রিক অনুবাদ হোক, এটা চাইবো? নাকি একটা নতুন কিছু তৈরি হোক, এটা চাইবো, তাই না? আমি কি চাইবো? যে ছাত্রছাত্রীরা সারা জীবন আমার কথাই শুনুক। আমি কি চাইবো না যে ছাত্রছাত্রীরাও একদিন স্যার হোক? আমার কথাটা তাই। তোমার প্রশ্ন উত্তর কিন্তু ওখানেই আছে। স্যার আর একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমি তোমাকে চিনি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার প্রশ্নটা হলো অনুবাদের ক্ষেত্রে অনুবাদকের স্বাধীনতা ঠিক কোন জায়গায়? খুব ভালো প্রশ্ন। উৎস পাঠ মানে হচ্ছে সামান্য একটা কিন্তু গ্রন্থ নয়, কিন্তু বা উৎস পাঠ মানে স্তবক নয়। উৎস পাঠ মানে শুধুমাত্র কতগুলো লেখা নয়। উৎস পাঠের মধ্যে যেমন আমি বললাম, ভারতীয় আধুনিক নেপালি ছোট গল্প। নেপালিদের একটা আলাদা কালচার আছে, ট্র্যাডিশন আছে, ঠিক আছে? আর ভারতীয় যে নেপালি, তাদের কিন্তু একটা আলাদা কালচার আছে। যেমন ভারতীয় নেপালিদের আর কি, যেমন ধরনের কথা বলি, যেমন ভারতীয় যে নেপালি, তাদের বাড়িতে যদি কেউ মারা যায়, তাহলে শ্রাদ্ধের জন্য, বিশেষ করে ভোট তিব্বতীয় গোষ্ঠীর যারা অন্তর্ভুক্ত, 3 দিন, 7 দিন, 14 দিন, তারপরে আবার 7 দিন, আবার 7 দিন, মানে 3 দিন, 7 দিন, 7 দিন করে 21 দিন। 3 দিন, 7 দিন, 21 দিন, তারপরে হচ্ছে 49 দিন, মানে একটা শ্রাদ্ধের অনুষ্ঠান হয়, ঠিক আছে? এবং যিনি সেই এই যে মানে শ্রাদ্ধের অনুষ্ঠানের যে কালচারটা, ট্র্যাডিশনটা, ঠিক আছে? তোমার বাড়ি জানো কোথায় গো? শিলিগুড়িতে। তুমি একটু ভালো করে জানো যে কদমতলাতে একটা গুম্পা আছে, ঠিক আছে? পানিঘাটাতে আছে, বাগডোগরাতে আছে, এবং আমাদের তড়িবাড়ি তো আছে, যেখানে বুদ্ধিস্ট কালচার, ট্র্যাডিশন ইত্যাদি শেখানো হয়। তড়িবাড়ি সম্পর্কে আমরা সবারই ধারণা আছে, কারণ আমরা সবাই ছবি তুলতে ওখানে যাই, ঠিক তো? তাহলে এই যে 7 দিন, 21 দিন, 49 দিন, 3 দিন, এই যে ভারতীয় যে নেপালিরা, বিশেষ করে ভোট তিব্বতীয় গোষ্ঠী যারা রয়েছেন, তারা এই নিয়মগুলো পালন করে। নেপালিগুলো পালন করে না, তাদের কালচার আলাদা। তাহলে নেপালের যখন আমি কোনো ছোট গল্পকে অনুবাদ করব, তার একটা সাংস্কৃতিক প্রেক্ষাপট আছে, তার একটা ভাষিক বৈশিষ্ট্য আছে, তার একটা নিজস্ব একটা ভাবধারা আছে। সেই ভাবধারা বা ট্র্যাডিশন ইত্যাদিগুলোকে ভেবে জেনে বুঝে তবে আমাদেরকে কি করতে হবে? টার্গেট ল্যাঙ্গুয়েজের দিকে যেতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে এই স্বাধীনতা কতক্ষণ, তুমি সেটাই বলতে চাইছো তো? অনুবাদ তোমাকে বেঁধে দেয়নি, তুমি অনুবাদ হতেই পারো, প্রভাবিত হতেই পারো, এবং অনুবাদের তকমা তোমার উপর লাগতেই পারে। কিন্তু সেই অনুবাদ যখন একটা সৃষ্টিশীল সাহিত্যে পরিণত হয়, তখনই কিন্তু সেই অনুবাদ যান্ত্রিকতার যে মোড়ক, সেখান থেকে বেরিয়ে আসতে পারে। তাই অনুবাদের প্রভাব, অনুবাদের দ্বারা তুমি মানে গ্রন্থ রচনা করছো বা যাই কিছু করছো, যেমন এই বইগুলো যখন আমি করছি, আমি তো পুরো বইটাই পড়ছি। আসামের লেখকের বই পড়ছি, মেঘালয়ের লেখকের বই পড়ছি। তা আমি যখন একটা শব্দ আছে, যেমন শূন্যকোল বলে একটা গল্প আছে, তার যে নেপালি শব্দ, সেটা ঠিক বাংলায় আসছে না, শূন্যকোল। আমি কি করছি? সেটাকে ট্রান্সলেশন করছি, ঠিক ওইভাবে আসছে না, কিন্তু আমি কি করলাম একটা ক্রিয়েটিভ জায়গা থেকে, যেটা মনে হচ্ছে গল্পের মধ্যে এই জিনিসটাকে বলা হচ্ছে, কোলটাকে, মায়ের কোলটাকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন গল্পের মধ্যে আমি কোল শব্দটা কি করলাম? নিয়ে এলাম।
অবশ্যই আমার সৃজনশীলতা, আমার ক্রিয়েটিভ যে সেন্স আমাকে ছাড় দিতেই পারে আর একটা অনুবাদ সাহিত্যকে, মানে একটা গ্রন্থকে আরেকটা গ্রন্থ অনুবাদ করার ক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, অনুবাদ হবে, কিন্তু সেই অনুবাদ যেন যান্ত্রিক না হয়, হুবহু অনুবাদ না হয় বা ভাবানুবাদ না হয়। তাহলে স্যার সেটাকে রিকনস্ট্রাক্ট করে একদম রিকনস্ট্রাকশন থিওরি পরে, এটা হচ্ছে 1980 পরের দিকে এটা কিন্তু আসছে। একদম ঠিক বলেছে, নারীবাদ ইত্যাদি ইত্যাদি এগুলো সব আছে, কিন্তু আমি আমার বক্তব্য শেষ হচ্ছে কোথায়, 60 আর 70-এ, তাই না? কারণ গোটা বইটাই আমি বলেছি ভাষা বিজ্ঞানের আলোকে, তাই না? সেই কারণে স্যারের যে কথাটা ছিল যে সোনারতরী আর গীতাঞ্জলি, তা সোনারতরী আর গীতাঞ্জলির প্রসঙ্গ তো এখানে আসতে পারে না, কারণ ট্রান্সলেশন থিওরি এখানে পড়াচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে হ্যালো, নমস্কার স্যার, আমি অর্পিতা পাল, এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যে প্রেজেন্টেশনে ইকুইভ্যালেন্সের সেকশনে একটা পয়েন্ট দেখিয়েছিলেন ইন্টারমিডিয়েট ট্রান্সলেশন, সেটা যদি একটু ভালো করে স্পষ্ট করে বলুন। মানে ইন্টার মানে হচ্ছে যে ইন্টার মানে হচ্ছে এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর, আর ইন্টারলিঙ্গুয়াল মানে হচ্ছে মানে মানে ইন্টারলিঙ্গুয়াল যে ট্রান্সলেশন আছে সেটা মানে হচ্ছে একই ভাষার মধ্যে রূপান্তর, ঠিক আছে? আর ইন্টারলিঙ্গুয়াল মানে হচ্ছে এক থেকে আরেক ভাষায় রূপান্তর, সেটা ইংরেজি থেকে বাংলায় হতে পারে, আর বাংলা থেকে হিন্দি হতে পারে। এক ভাষা থেকে আরেক ভাষার মধ্যে যখন এটা হচ্ছে তখন এক পর্ব, আবার একই ভাষার মধ্যেও ট্রান্সলেশন হয়, সেই জায়গাটাও কিন্তু কি বলছে না জেসি ক্যাথর বলছে, ঠিক আছে? আর আমি কি ওগুলো বলতে লাগলে অনেক টাইম লেগে যাবে। হ্যাঁ, মানে ও বুঝে প্রশ্ন করে খুব ভালো। স্যার, আমি মলয় মন্ডল, হ্যাঁ, এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের গবেষক। বলছি, আপনি যেটা পাশ্চাত্য সাহিত্য দিয়ে দেখালেন যে ভাবানুবাদ, তারপর রোমান্টিসিজমের যুগে যে অনুবাদকদের স্বাধীনতা, এটা স্যার বাংলা সাহিত্যের দিকে যদি একটু বলতেন। বাংলা সাহিত্য আমার বিষয় তো নয়, আমার কি বলা হয়েছে জানার জন্য বলছিলাম। না, তুমি বলো যে আমার বিষয়টা কি ছিল। ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে বলতে, হ্যাঁ, তুমি ভাষা বিজ্ঞান থেকে তুমি আমি যেটা পড়িয়েছি সেখান থেকে জিজ্ঞেস করো। আমি যেটা জানতে চাচ্ছি যে বাংলা সাহিত্যেও তো সেই আগের থেকে অনুবাদ করে হয়ে হয়ে আসছে, আসছে। আমরা এই যুগ বিভাগটা বাংলা সাহিত্যকে কিভাবে করবো একটু যদি বলে দিতেন ভালো। যুগ বিভাগ দেখো, আমাদের মধ্যযুগে বিভিন্ন পর্ব আছে। একটা হচ্ছে তোমার পাঁচালী কাব্যে রয়েছে, তাই না? বৈষ্ণব পদাবলী রয়েছে, তারপরে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কেন্দ্রিক চৈতন্য পূর্ববর্তী পরবর্তী আমরা পেয়েছি। আর অনুবাদ সাহিত্য একটা পোর্শন রয়েছে, এবং সেই পোর্শনে আমরা দেখতে পাচ্ছি যে মানে কি বলবো, যে পোয়েট লরিয়েটের কথা বলছিলাম, যে রাজদরবার দ্বারা অলঙ্কৃত কবি গোষ্ঠীরা কি করছেন, কবিতা চর্চা করছেন, তার মধ্যে হচ্ছে জন ড্রাইডেনের কথা। তোমরা ভালো করে দেখবে, শ্রীরাম পাঁচালী থেকে মহাভারতে কাশীরাম দাসের মহাভারত থেকে শুরু করে পরবর্তী ওই পরাদল খা, এরা যারা মুসলিম শাসকরা যখন পরবর্তীকালে দেখছে যে আমাদেরকে এখানে শাসন করতে হলে দীর্ঘস্থায়িত্ব লাভ করতে হবে, তখন কিন্তু শুধুমাত্র অত্যাচার বা লড়াইটাই মুখ্য বিষয় নয়। সেই লড়াই বা অত্যাচারটাকে ছাপিয়ে গিয়ে তারা যখন একটা স্থিরতা আসছে, তখন সেই মুসলিম শাসকরাই কি করছেন, অনুবাদ চর্চায় কি করছেন, নিজেদেরকে নিয়োজিত করছেন। তাহলে অনুবাদ সাহিত্যেরও একটা কিন্তু এই মুসলিম যে ভাবধারা, তার সাথে বাঙালি হিন্দু যে ভাবধারা, একটা মেলবন্ধনের ইতিহাসও কিন্তু আমরা পাই। এই প্রেক্ষাপটেও আমরা কিন্তু অনুবাদ সাহিত্যকে দেখতে পারি বা জানতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা দেখবে ওখানে যতগুলো অনুবাদ হয়েছে, তুর্কি আক্রমণের পর তো অনেক বছর কেটে গেছে, তাহলে কি সেই মারকাট সবসময় থাকবে? থাকা তো সম্ভব নয়। একটা অবস্থায় গিয়ে তো সেটা স্থিতি লাভ করবে কি করবে না, আর তারই ফল হচ্ছে কিন্তু এই অনুবাদ সাহিত্য। কারণ যারা এই অনুবাদ চর্চা করছেন তার বাহ্যিক আবরণে কিন্তু সমস্ত মুসলিম শাসকদেরকেই আমরা পাই, ঠিক আছে? আর কারো কিছু প্রশ্ন আছে? আমার যে বিষয় ছিল সেই বিষয় কেন্দ্রিক আর কিছু প্রশ্ন আশা করি এই যে 3 দিন ব্যাপী কর্মশালা কোচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয়ে NTM এবং সংস্কৃত বিভাগের
যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। আর এই অনুষ্ঠানের সাফল্য আমি আশা করি, কামনা করি। এবং এখানে আমাকে একজন বক্তা হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য মাননীয় সৌম্যজিৎ সেন এবং অভিজিৎ মণ্ডল মহাশয়, মাননীয় অধ্যাপকদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আমার সামনে উপবিষ্ট মাননীয় অধ্যাপক বা শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আমার সামনে স্নেহের ছাত্রছাত্রী গবেষক, আজকের দিনে আমি যে বিষয়টা নিয়ে বললাম, যদি সেই বিষয়টা নিয়ে বিন্দুমাত্র তোমাদের মনে কোথাও একটা দোলা দিতে পারি বা সেই বিষয় সংক্রান্ত কিছু যদি ভাবাতে পারি, তাহলে মনে করি যে আজকের এই আলোচনা সার্থক হয়েছে বলে আমি মনে করব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অন্তত এই 1.5 ঘন্টাতে সুদূর ইউরোপ থেকে একদম আমরা চলে এসেছিলাম নর্থ বেঙ্গলে। পাশ্চাত্য থিওরি দিয়ে স্যার যেভাবে প্রাঞ্জল ভাষায় ভাষাতত্ত্বের যে ভূমিকা অনুবাদ ক্ষেত্রে সেটা বুঝিয়েছেন, তার জন্য আমরা সকলেই নৃত্য হয়েছি, এই বিষয়ে কোনো সংশয় নেই। এবং স্যার সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তরও দিয়েছেন। সব দিক থেকেই আমাদের বিভাগের পক্ষ থেকে এবং এনটিএম এর পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন শেষ হচ্ছে আমাদের প্রথম অধিবেশনের সত্রটি।